আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে কেস অন অবস্ট্রাকটিভ জন্ডিস এর দ্বিতীয় অংশ হিসেবে আমরা কন্টিনিউশন ক্লাস করব ইনশাআল্লাহ। সো আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের সাথে জড়িত থাকতে পেরে আমি হ্যাপি। তো আমরা দেরি না করে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের নেক্সট অংশে চলে যাই। আমি একটু রিক্যাপিচুলেট করব। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা পূর্ববর্তী ক্লাসের অংশ আমরা রিক্যাপিচুলেট একটু করে তারপরে আমরা চলে যাব। সো আমরা এর আগে ছিলাম যে অবস্ট্রাকটিভ জন্ডিস কাকে বলে, অবস্ট্রাকটিভ জন্ডিস রোগীর কি কি প্রবলেম হয়। আই মিন এই যে বিলিরুবিনের মাত্রা যে বেড়ে গেল তাতে করে কি কি প্রবলেম হলো আমরা তিন ভাগে ভাগ করে দেখিয়েছি। সেটা দেখিয়েছি। কিভাবে দেখিয়েছি যে বাইল স্ট্যাসিসের কারণে এক ধরনের প্রবলেম হলো, বাইল ইন্টেস্টাইনে না যাওয়ার কারণে একটা প্রবলেম হয়েছে, আর ইনফেকশনের কারণে এক ধরনের প্রবলেম হয়েছে। সো আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণগুলি হিসেবে আমরা তিনটি চারটি ভাগে সাধারণত কমন কজ হিসেবে দেখেছিলাম। অবস্ট্রাকশন টু দ্য কমন বাইল ডাক্ট, এটা ভিতর থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে, আবার ওয়ালের ভিতর থেকে হতে পারে। তো মোস্ট কমন উইদিন দ্য লুমেন হচ্ছে সিভিডি স্টোন, আর মোস্ট কমন আউটসাইড দ্য লুমেন হচ্ছে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড পেরিয়াম্বুলারি কার্সিনোমা। আর মোস্ট কমন ইন দ্য ওয়াল সেটা হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমা। আমি এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে পাঁচটা দেখিয়েছি কোলাঞ্জিওকার্সিনোমা। আর আরেকটা ওয়ালের ভিতরে কমন আছে বিলিয়ারি স্ট্রিকচার। সেই বিলিয়ারি স্ট্রিকচার তো এমনি হয় না, এটা হয় কোনো ইআরসিপি প্রসিডিউর করা হয়েছিল, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিটোগ্রাফি মাধ্যমে স্টোন বের করা হয়েছিল, স্টেন দেওয়া হয়েছিল, প্যারাসাইট বের করা হয়েছিল। এরকম কোনো ম্যানিপুলেশনের কারণে বিলিয়ারি স্ট্রিকচার হতে পারে। যেমন একটা রোগী যদি ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করার পরে যদি 2 বছরের মধ্যে এরকম একটা রোগী আসে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে, যেহেতু হিস্ট্রি অফ অপারেশন আছে সেহেতু আমরা চিন্তা করতে পারি যে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করার সময় সেখানে ডায়াথার্মির কোনো ইনজুরি হয়েছিল কিনা, ডায়াথার্মি দিয়ে ব্লাড ভেসেলগুলোই পুড়ে গিয়েছিল কিনা। সেক্ষেত্রে বিলিয়ারি স্ট্রিকচার একটা কমন কজ আফটার ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি। এটা হয়তো 1 বছর 2 বছর পরে। আর খুব তাড়াতাড়ি যদি আসে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমির পরে 7 দিনের ভিতরে, 10 দিন, 1 মাসের ভিতরে এরকম অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে যদি আসে, তাহলে কিন্তু আমরা বিলিয়ারি স্ট্রিকচার চিন্তা না করে আমরা ভুল করে ফেলে আসা কমন বাইল ডাক্টের স্টোন চিন্তা করতে পারি, অথবা ক্লিপিং চিন্তা করতে পারি, কমন বাইল ডাক্টকে পার্শিয়াল ক্লিপিং অথবা একটু হাফ ক্লিপিং এরকম চিন্তা করতে পারি। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা এইটা চিন্তা করবো। আমরা প্রত্যেকটা পক্ষে বিপক্ষে যে কথাগুলি আছে সেই কথাগুলি আমরা স্যার জিজ্ঞেস করলে বলতে হবে যে কেন তুমি এটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কমন বাইল ডাক্ট স্টোন বলছো। তখন আমাদের হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন সম্পর্কে আমাকে বলতে হবে। যেমন কমন বাইল ডাক্ট স্টোন যদি হয়, একটা ইয়াং পেশেন্ট হয়, জন্ডিসের একটা প্রকারভেদ আছে, ইন্টারমিটেন্ট জন্ডিস হয়। আর স্টোন দিয়ে সেহেতু ব্যথা হবে, পেইনফুল জন্ডিস হবে, ম্যালিগনেন্সির কোনো ফিচার থাকবে না।
মেলেনা থাকবে হচ্ছে পেরিয়াম্পুলার কার্সিনোমাতে, সাধারণত মেলেনা থাকে, কারণ ডিএডেনামের ভিতরে ওই যে ফুলকপির মতন যে কোলাঞ্জিও পেরিয়াম্পুলার কার্সিনোমা, সেখান থেকে ব্লিড করতে পারে। আর সিবিডি স্টোনে পেইনের সাথে কম বেশি এই যে কোলাঞ্জাইটিসের ফিচারটা থাকে, ফিভার, চিলস, সাইকো। আবার একই অ্যাটাক অনেকদিন আগে 2 বার 3 বার এরকম হতে পারে। আর টিপিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিসের 3টা ফিচার, যেমন ডিপ জন্ডিস, তারপরে স্ক্র্যাচ মার্ক আর পেল স্টুল আমরা হিস্ট্রি থেকে পেয়ে যাই। মাইল্ড টেন্ডারনেস থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি কোরভয়েসিয়াস ল অনুসারে গলব্লাডার এবং লিভার কখনোই পালপেবল হবে না। সাধারণত গলব্লাডার এবং লিভার পালপেবল হবে না, কারণ এই সিবিডি স্টোনটা এসেছিল গলব্লাডার থেকে, ধরে না হয় বেশিরভাগই। তো গলব্লাডার থেকে আসলে গলব্লাডারটা কোলিসিস্টাইটিসের কারণে ক্রনিক কোলিসিস্টাইটিস মানে ছোট শিং করেছে, সেটা আর বড় হয়ে ডিস্টেন্ড হয়ে পালপেবল হওয়ার সুযোগ নেই। কিন্তু অন্য কোনো কারণে, যেমন আউটসাইড দ্য লুমেন অফ দ্য কমন বাইল ডাক্ট যদি হয়, তাহলে সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে চাপ দিল কমন বাইল ডাক্টের লোয়ার পার্টটাকে, পেরিয়াম্পুলারি ক্যান্সার লোয়ার পার্টের লুমেনটাকে একদম ব্লক করে ফেলেছে, কোলাঞ্জিও কার্সিনোমা ইভেন, এগুলো হলে পরে উপরের দিকে ভালো গলব্লাডারটা ফুলে যাবে, ডিস্টেন্ডেড হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু গলব্লাডার এবং লিভার পালপেবল হওয়ার সম্ভাবনা বেশি বেশি। দ্যাট ইজ দ্য কোরভয়েসিয়াস ল, আমরা জানি। এই হচ্ছে সারমর্ম, যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। কমন থিংস কামস ফার্স্ট, এটা চিন্তা করতে হবে আমাদের। সো যখন আমরা স্যালিয়েন্ট ফিচার বলবো, তখন এই পর্যন্ত এক্সামিনার সাধারণত কোনো রকমই ইন্টারফেয়ার করতে চায় না, আনলেস আদারওয়াইজ বড় কোনো ভুল না হলে। স্যালিয়েন্ট ফিচার সুন্দর করে যদি আমি মানে আমার প্রফেশনাল ডায়াগনোসিসের পক্ষে সিমটমগুলি দিয়ে, ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে যদি আমি একটা কিছু বলতে যাই, চেষ্টা করি, স্যার কিন্তু কানে কানে শুনে বুঝতে পারবে যে হি মে বি telling, or he is going to tell that it obstructive jaundice is due to common bile duct stone or due to obstructive jaundice due to pancreatic carcinoma. সো সুন্দর করে বললে সাধারণত ইন্টারাপ্ট করে না। যখন বলা হয়ে যাবে, স্যার কিন্তু শুনলো, শোনার পরে আপনি বললেন যে স্যার দিস ইজ এ মাই ফ্রম দ্য বেজিং অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ obstructive jaundice due to common bile duct stone. স্যার তখন আনমনা হয়ে বলবে, কেন কেন কমন বাইল ডাক্ট স্টোন দিয়ে কেন obstructive jaundice তুমি বললে, এরকম একটা কোশ্চেন করতে পারে। আবার বলতে পারেন, obstructive jaundice তুমি কেন বলতেছো এই রোগীটাকে? তখন সুন্দর করে বলতে হবে যে পেশেন্টটা স্যার প্রোগ্রেসিভলি অথবা ইন্টারমিডিয়েন্ট ডিপ জন্ডিস নিয়ে এসেছিল, ইউরো ডিসকালারেশন নিয়ে এসেছিল, ইউরিন নিয়ে এসেছিল, এটা সুন্দর করে বলতে হবে। আর ম্যালিগনেন্সি হলে বলতে হবে দিস এল্ডারলি পেশেন্ট প্রেজেন্টেড উইথ প্রোগ্রেসিভলি ইনক্রিজিং জন্ডিস। তাহলে মানে বোঝা যাবে যে মানে টোনের ভেরিফাই বোঝা যাবে যে টোনে সে ম্যালিগনেন্সি মনে হয় বলতে যাচ্ছে, এল্ডারলি পেশেন্ট সে কেন বললো না এলে। আবার ওদিকে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনি হয়তো বললেন দিস man is having ill-looking appearance and body build is below average and so cachectic, তাহলে কিন্তু এর পক্ষে ভালো সেট হবে। তো যখন জিজ্ঞেস করবে যে কেন আপনি বললেন obstructive jaundice, তখন কিন্তু ওই যে 3টা ক্রাইটেরিয়া সুন্দর করে বলতে হবে যে progressively অথবা intermittently increasing deep jaundice is present in this patient. Patient gave history of pale stool, passage of pale stool, frothy stool, as well as he has given the history of severe itching. এটা তো হিস্ট্রি থেকে গেল। তারপরে স্ক্র্যাচ মার্ক প্রেজেন্ট আছে, ডিপ জন্ডিস আছে, অ্যানিমিয়া থাকতে পারে, ডিহাইড্রেশন থাকতে পারে। এগুলো টুকটাক কিছু কথাবার্তা বললে স্যারে বলবে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবস্ট্রাকটিভ জন্ডিসের তো 3টা পয়েন্ট আপনি বলেই ফেলেছেন, সুতরাং ওকে। তখন হয়তো বললো যে কেন আপনি এটা কমন বাইল ডাক্ট স্টোন দিয়ে বলছেন। আমি কিন্তু এই যে আগের পেজটাতে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পেজটাতে আমি সিবিডি স্টোন দিয়ে কেন আমি একটু বলার চেষ্টা করেছি।
সুন্দর 7-8টা পয়েন্ট যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু বলতে পারেন, ইভেন ইন পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন, this long case discussion is not only for MBBS student, this is also applicable for postgraduate any examination, MS, FCPS, so and so. So সুন্দর করে একটু পয়েন্টস ইন ফেভার, যেটা প্রভিশনাল ডায়াগনোসিস বলেছেন তার ফেভারে কথাগুলি বলতে হবে। জন্ডিসের টাইপটা কি, এটার উপর খুবই গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব। এটা কি ইন্টারমিডিয়েন্ট, এটা কি প্রোগ্রেসিভলি ইনক্রিজিং, যে আর কখনোই নামে নাই, নাকি ফ্লাকচুয়েটিং জন্ডিস, যে নেমেছিল কিন্তু পুরোপুরি বেস লাইনে আসে নাই। সো দিস ইজ আপ টু examiner usually will ask, okay fine, so your diagnosis is obstructive jaundice due to CVD stone or C-heart pancreas, or okay fine. Now if he is satisfied with your cross examination about the history taking and clinical examination, like he may want, okay, did you find gallbladder and liver palpable in case of common bile duct stone? আপনি কিন্তু বলেছেন যে না গলব্লাডার এবং লিভার পালপেবল নয় ওই যে ক্লিনিক্যাল এক্সামিনেশনে। এখন হঠাৎ করে আবার জিজ্ঞেস করলো যে ডিড ইউ ফাইন্ড, নো স্যার আই ডিড নট ফাইন্ড লিভার অ্যান্ড গলব্লাডার ইজ পালপেবল। তখন জিজ্ঞেস করলো হোয়াই ইউ ডিড নট ফাইন্ড দ্য gallbladder palpable? Answer is simple. This common bile duct stone commonly from gallbladder stone, sir. This is the secondary stone, and by this time the gallbladder will be shriveled and small size due to a stone within the gallbladder. That is why I did not get the gallbladder palpable. So answer is not that much difficult, but you should be very you should be very ready for that answer. Okay, তারপরে স্যার হয়তো জিজ্ঞেস করবে যে হঠাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপনি চিন্তা করতেছেন, তখন ওই যে কথাগুলি চলে আসবে যে আমার কাছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস অথবা কোলাঞ্জিওকার্সিনোমা অথবা পেরিয়াম্পুলার কার্সিনোমা। কোলাঞ্জিওকার্সিনোমাটা একটু পরের দিকে রাখবে, 4 নম্বরে রাখবে। তখন বলবে যে কেন চিন্তা করলেন এবং কেন নয়। তখন আস্তে আস্তে বলতে হবে যে প্যানক্রিয়াটিক কার্সিনোমাতে স্যার ইয়েস অবস্ট্রাকটিভ জন্ডিস হয় এখানে, এবং ডিপ জন্ডিসও হয়, পেল হয়, স্টুল স্ক্র্যাচ মার্ক থাকে, বাট দ্য টিপিক্যাল টাইপ অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস ইজ স্যার প্রোগ্রেসিভলি ইনক্রিজিং হওয়া উচিত ছিল, যেটা আমি পাই নাই স্যার, তার বিপক্ষে এটা। ওকে, তারপরে অন্যান্য ফিচার কমন টু অল, যেমন ডিপ জন্ডিস, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, মোস্ট কমনলি অ্যাবডোমেনে চিন্তা করতে হবে যে টেন্ডারনেস থাকলেও থাকতে পারে, নাও থাকলেও থাকতে পারে, কিন্তু পালপেবল একটা গলব্লাডার অথবা পালপেবল একটা প্যানক্রিয়াটিক মাস কিন্তু আপনি পেতে পারেন। সো ওই কেসে কথা বলতে হবে তখন, স্যার আই কুড, অথবা আমি পেতে পারতাম গলব্লাডার সেক্ষেত্রে পালপেবল এবং একটা প্যানক্রিয়াটিক মাস, রেট্রো পেরিটোনিয়াল একটা মাস আমি পেতে পারতাম, যার কিনা ক্রাইটেরিয়া সো অ্যান্ড সো অ্যান্ড সো, দ্যাট ইজ retroperitoneal, that is fixed, hard inconsistency, not moves with respiration, so and so আমি কিন্তু দেখিয়েছি অলরেডি। এতটুকু হওয়ার পরে স্যারে দেখলো আপনাকে যে আপনি ক্লিনিক্যালি কম্পিটেন্ট ইনাফ টু ডিফারেন্সিয়েট ইভেন দ্য কমন কজেস অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। আপনি চিন্তা করলেন কিনা অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ আপনি একটাই চিন্তা করছেন, এটা সারা চাইবে না, চিন্তা করবে যে আপনি ভ্যারাইটিস অফ কজ এটাকে ইনকর্পোরেট করেছেন এবং আপনি পক্ষে বিপক্ষে দাঁড় করিয়ে একটা বেছে নিয়েছেন। এই পর্যন্ত যদি স্যারে ক্রস এক্সামিনেশন করে আপনাকে হয়তো লিভার দেখতেও বলতে পারে যে আপনি এই মুহূর্তে, এটা একটা কিন্তু পার্ট অফ এক্সামিনেশন। প্রথমে আপনার প্রেজেন্টেশন নিল, ক্রস এক্সামিনেশন করলো, সিমটোমেটিক ক্রস এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস ক্রস এক্সামিনেশন করলো, তারপরে বললো যে আপনি ঠিক আছে আপনি একটা লিভার দেখান তো এই পেশেন্টের, অথবা গলব্লাডার কি ম্যাস পেয়েছেন, গলব্লাডার পালপেবল বলছেন, আমাকে একটু দেখান। সো ইউ হ্যাভ টু বি অ্যাকোয়েন্টেড উইথ দিস প্রসিডিউর অফ দ্য গলব্লাডার এক্সামিনেশন, পালপেবল গলব্লাডার এক্সামিনেশন। আমি কিন্তু গলব্লাডার এক্সামিনেশনের
ফাইন্ডিংসটা সুন্দর করে এর আগের চ্যাপ্টারে ক্লাসে আমি বলেছি। যতক্ষণ না পর্যন্ত এক্সামিনার স্যাটিসফাইড হবে যে আপনি ক্লিনিক্যালি কম্পিটেন্ট, হি উইল নট অ্যালাউ, আপনাকে কিন্তু ইনভেস্টিগেশন যেতেই দিবে না, আপনাকে কিন্তু এখানেই প্যাচাতে থাকবে। সুতরাং ক্লিনিক্যাল অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। সো এইবারে স্যাটিসফাইড, ওকে ফাইন, নাও ইউ আর টেলিং দ্যাট অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কমন বাইল ডাক্ট স্টোন। ওকে, নাও এই বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যারেজ করবে। হয়তো বললো যে এখন তুমি কি করবে, তুমি কিভাবে আগাবে, নাও হাউ উইল ইউ ইনভেস্টিগেট হিম, নাইলে বলবে যে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। হ্যাঁ, এরকম অনেক কথাবার্তা চলে আসতে পারে, কোনো ভয়ের কারণ নেই। যেটাই বলুক আমি বলবো যে আমি যেটা প্রফেশনাল ডায়াগনোসিস হিসেবে ডায়াগনোস করেছি সেটা আমি কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করব। সো আই উড লাইক টু investigate this patient with some confirmatory investigation, অথবা আমি বলবো যে I will do some investigations for confirmation of the diagnosis। প্রথম হলো এইটা, কোন ডায়াগনোসিস? আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস আগে প্রতিষ্ঠা করতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস প্রতিষ্ঠা করার পরে আপনি কজের দিকে আগাতে হবে, তারপরে না কজ, আগে অবস্ট্রাকটিভ জন্ডিসের দিকে। তাহলে আমরা বেসিক থেকে আসি। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আমরা জানি, আমরা যদি ব্লাডের সিরাম বিলিরুবিন করি আমরা বাড়া পাবো। কোন ধরনের ডাইরেক্ট বিলিরুবিন বাড়া পাবো? একটা সিবিসি করতে পারি, একটা নিউট্রিশনাল অ্যানিমিয়া পেতে পারি, তারপর টিএলসি কাউন্ট বাড়া পাইতে পারি যদি তার কোলাঞ্জাইটিক কোনো ফিচার থাকে, স্পেল থাকে। সো প্রথমে আগে অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রতিষ্ঠা করতে হবে। একটা ইউরিন ফর কনজুগেটেড বিলিরুবিন বা বাইল পিগমেন্ট করতে পারি। ইয়েস, ইউরিনে বাইল পিগমেন্ট আমাদের কারোরই কিন্তু থাকে না। যখন কনজুগেটেড বিলিরুবিন বেশি হয়ে যাবে সেটা ইউরিন দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন এই কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে পাওয়া যাবে। তাহলে ইউরিন ফর বাইল পিগমেন্ট ইজ পজিটিভ ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। ইউরিনে কি ইউরোবিলিনোজেন পাবেন না, কারণ ও তো ইন্টেস্টাইনে আসতেই পারে না অবস্ট্রাকশনের কারণে। সুতরাং ইন্টেস্টাইনে না আসলে ইউরোবিলিনোজেন হবে কোথা থেকে? ব্যাকটেরিয়াতে যে ইউরোবিলিনোজেন হতো সেটা আবার ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন হয়ে তারপর কিডনিতে বের হয়ে যেত। সো অ্যাবসেন্ট ইউরোবিলিনোজেন বাট প্রেজেন্ট bile pigment, that is the conjugated bilirubin. These are the first line investigation for establishing this is a obstructive jaundice. Then আমি কিছু ইনভেস্টিগেশন করব যেটা কজ প্রতিষ্ঠা করার জন্য লাগবে, আমি ধীরে ধীরে আসবো। আর কিছু ইনভেস্টিগেশন করা হয়, এই যে আমি বলেছি অবস্ট্রাকটিভ জন্ডিস রোগীর আপনার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, এই প্রবলেমের কারণে জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইউজুয়ালি খারাপ হয়ে যায়। তখন সেগুলো ধরার জন্য, যেমন ইভেন সিবিসি আমরা আগে করে ফেলেছি, সিবিসি জেনারেল কন্ডিশন, সে অ্যানিমিয়া, ডিহাইড্রেশন করতে পারি, আমরা ইলেকট্রোলাইট করতে পারি, ওদিকে আবার ইলেকট্রোলাইট চেঞ্জ হয় ওই যে বাইল না আসার কারণে বা অবস্ট্রাকশনের কারণে। তারপরে হচ্ছে আপনার একটা সিম্পল পিসিবি করতে পারি, পিসিবি করলে তো ডিহাইড্রেশন কারণে হতে পিসিবি বাড়া পেতে পারি। সো দিস আর দ্য জেনারেল কন্ডিশন দেখার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করতে পারি, ইউরিয়া ক্রিয়েটিন, কেন এর ভিতরে হেপাটোরেনাল সিনড্রোমের কোনো রকমের প্রবণতা আছে কিনা, ইউরিয়া ক্রিয়েটিন ইলেকট্রোলাইট করতে পারি। আমরা একটা লিভার ফাংশন টেস্টের ভিতরে আলাদা করে যদি আমি বলি প্রথমিন টাইম, তারপরে হচ্ছে আলাদা করে যদি বলি আমরা আইএনআর, তাহলে এটা কিন্তু বাড়া পেতে পারি। কারণ হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন ডি থাকবে না, সো কে থাকবে না, ভিটামিন কে থাকবে না, দেন 2, 7, 9, 10 ফ্যাক্টর তৈরি হবে না, প্রথম টাইম বাড়া থাকবে। আবার লিভার ফাংশন টেস্টের ভিতরে সিরাম বিলিরুবিনের ওইখানে আমি একটা এনজাইম করব, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম অ্যালকালিন ফসফেটেজ। সো এগুলো কিন্তু বাড়া পাবো। এগুলো অবস্ট্রাকটিভ জন্ডিস আগে প্রতিষ্ঠা করার জন্য। তারপরে আমরা কজ, পাশাপাশি পেশেন্টটা বেশি খারাপ হয়ে গেছে কিনা, অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে জেনারেল কন্ডিশন ডিটেরিওরেট হয়েছে কিনা, যেমন ব্লিডিং টেন্ডেন্সি হলো কিনা, ওই যে পিটি আইএনআর করলাম,
যেমন হেপাটোরেনাল সিনড্রোম হলো কিনা, ইউরিয়া ক্রিয়েটিনিন করলাম, এগুলো কিন্তু সবই আসবে। সব বুদ্ধি করে আস্তে আস্তে যেতে হবে। আর যদি এগুলো কজ মনে করেন হয়ে গেল, আমরা কজের পরে যদি সেই কজটা সম্ভাব্য কজ যদি ম্যালিগনেন্সি হয়ে যায়, আমরা আগাতে থাকি, সেই ম্যালিগনেন্সির জন্য অতিরিক্ত পরে একটা অ্যাড করতে হবে যে স্যার অ্যাজ দিস কজ ইজ ম্যালিগনেন্ট, সো আই ওয়ান্ট টু ডু অলসো সাম স্টেজিং ইনভেস্টিগেশন। এই এই হচ্ছে আমি সহজ করে বলার জন্য বলেছি। সো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন আমি এটা এমনি দেখিয়েছি যে কি কি ধরনের আমাদের মানে মেডিকেল সায়েন্সে আমরা ইনভেস্টিগেশন করি। ডায়াগনস্টিক, সাপোর্টিভ, রুটিন বেসলাইন, যেটা কিনা জেনারেল কন্ডিশন বোঝা যায় এবং ফিটনেস বোঝা যায়, কোমরবিড কন্ডিশন বোঝা যায়। স্টেজিং ইনভেস্টিগেশন আছে ফর ম্যালিগনেন্সি, আর কিছু স্ক্রিনিং ইনভেস্টিগেশন আমরা করি। এই ক্ষেত্রে না, আমি এই ক্ষেত্রে বলি নাই। স্ক্রিনিং ইনভেস্টিগেশন যেমন সিরাম পিএসএ ইন কেস অফ প্রোস্টেট ক্যান্সার, কথা সিইএ ইন কোলোরেক্টাল ক্যান্সার, তারপর হচ্ছে সিএ 15(3) ইন ব্রেস্ট ক্যান্সার। এগুলো স্ক্রিনিং বলতে পারেন, অথবা ACG ফর কোরিওকার্সিনোমা, আলফা পিটোপ্রোটিন ফর, এগুলো সাধারণত টিউমার মার্কারই হয়। স্ক্রিনিং ইনভেস্টিগেশনগুলি টিউমার মার্কার হয়। আমি এমনি ইন জেনারেল টাইপস অফ দ্য ইনভেস্টিগেশন এখানে দেখেছি, কিন্তু আমি এখানে এই কেসের ক্ষেত্রে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, routine baseline investigation to see the general condition, as well as the to find out the cause of the obstructive jaundice, that is the supportive investigation, অথবা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, সেটাও কিন্তু হয়, দুটোই বলা যায়। তো আমরা দেখি হোয়াট আর দোজ দেন। তাহলে আমাকে রেডি থাকতে হবে যে প্রফেশনাল ডায়াগনোসিস বলতে গেলে আমাকে কি কি ইনভেস্টিগেশন ফাইন্ড আউট কজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য করতে হতে পারে। কজ প্রথমে হলো হচ্ছে, আমি বলেছি যে প্রথমে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিসটাকে প্রতিষ্ঠা করেন, অবস্ট্রাকটিভ জন্ডিস প্রতিষ্ঠা করেন। এই জন্য বলছি যে স্টেপস ইন establishing a diagnosis here, first do some investigations that proves it is an obstructive jaundice, then to ascertain the cause. ওকে ফাইন, তাহলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটাও কিন্তু একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ডায়াগনস্টিক না হলেও আমরা কিছু ফিচার পেয়ে যেতে পারি, যেটা যে কোনো আসলে ইনভেস্টিগেশনের প্রথম ধাপটা কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট, আপনি যে কোনো রোগেরই বলেন। সুতরাং কমপ্লিট ব্লাড কাউন্ট সারা একটু শুনতে চাই। বেসিক ইনভেস্টিগেশন, একটা টিএলসি বাড়া পেতে পারেন, একটা অ্যানিমিয়া পেতে পারেন, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পেতে পারেন, পিসিবি আমি বলেছি ডিহাইড্রেশন স্ট্যাটাসে কম থাকে, টিএলসি তো বলেছি কোলনজাইটিস থাকলে পারে। দেন লিভার ফাংশন টেস্ট আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি, টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, লিভার এনজাইমস, এএলপি, এসজিপিটি, এসজিওটি, এটা ভ্যারি করবে যদি লিভার ফাংশনটা ইম্পেয়ার্ড হয়ে যায় পিছন থেকে ব্যাকফ্লো হওয়ার কারণে বাইলটা। প্রথম টাইম আইনার, দিস অল আর দ্য liver function test. So easy. ইউরিন ফর বাইল পিগমেন্টস আমি বলেছি যে পজিটিভ কনজুগেটিভ বিলিরুবিন এবং অ্যাবসেন্ট ইউরোবিলিরুবিন এখানে পাবেন। এই কয়েকটা হলো হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য মেইন মানে ইনভেস্টিগেশন। তারপরে যে ইনভেস্টিগেশন আপনি প্রথম ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কজ ধরার জন্য আপনি ট্রাই করবেন, মানে ফার্স্ট ট্রাই, এটা একটা বেসিক ইনভেস্টিগেশন, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, কারণ এগুলো সমস্ত ডিজিজি হেপাটোবিলিয়ারি সিস্টেম এবং প্যানক্রিয়াটিক সিস্টেমের, এবং সিম্পল ইনভেস্টিগেশন, ইজিলি অ্যাভেলেবল এবং ভেরি সেন্সিটিভ, অনেকগুলো কজ কিন্তু একসাথে ধরা পড়ে যায়। সুতরাং ইন ওয়ান গোতে আপনারা এই চারটা ইনভেস্টিগেশন বলে দিতে পারেন। স্যার ফর ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন অর ফর কনফার্মেশন অফ মাই ডায়াগনোসিস আই উইল গো for investigation like CBC, liver function test, urine for urobilinogen or bile pigment, and ultrasonography of the hepatobiliary system pancreas. এই চারটা ইনভেস্টিগেশন করলে কিন্তু আপনার একটা মানে সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে যে হোয়াট মে বি দ্য কজ ইভেন। অবস্ট্রাকটিভ জন্ডিস তো ধরা পড়বেই, প্লাস জেনারেল কন্ডিশন খারাপ হয়েছে কিনা, পিটিআইএনআর কি অবস্থা, সিরাম ইউরিয়া ক্রিয়েটিনিন এখানেও নিয়ে আসা যেতে পারতো, বাট আমি নিয়ে আসি নাই, পরে আলাদা করে বলেছি। আর সিম্পল আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস করলেই কিন্তু একটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হিসেবে একটা ধারণা আমরা পেয়ে যাব। যেহেতু অবস্ট্রাকশন, ইউ ফার্স্ট আন্ডারস্ট্যান্ড কোথায় অবস্ট্রাকশন, বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন,
আমার কাছে ছবি আছে, আমি স্লাইডগুলো দেখাবো। biliary tree অবস্ট্রাকশন, biliary tree অবস্ট্রাকশন যেখানেই হোক তার উপরের দিকে কি ডাইলেটেড হয়ে যাবে না? সো biliary dilatation is the classic feature of obstructive jaundice in ultrasonography. এখন কজ কি সেটা আপনার এখানে নাও, ভালো সনোলজিস্ট যদি না হয় তাহলে, অথবা যদি গ্যাসিয়াস ডিস্টেনশন থাকে বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে কিন্তু নাও পাওয়া যেতে পারে। একটা ইভেন কমন বাইল ডাক্টের স্টোনও ভালো সনোলজিস্ট বলে দিতে পারে। আবার দেখা যায় যে প্রতিবন্ধকতা থাকলে পারে, যেমন গ্যাসিয়াস ডিস্টেনশন, ওবেস প্যাশেন্ট, এগুলো থাকলে কিন্তু অনেক সময় পাওয়া যায় না। বাট ইউজুয়ালি ইট ইজ ভেরি মাচ ডিটেক্টেবল বাই এ sonologist. সো biliary dilatation তো অন্তত কমপক্ষে বলতেই হবে যে যেখানে অবস্ট্রাকশন হয়েছে তার উপরের দিকে স্যার biliary dilatation হয়েছে, ইভেন দে ক্যান সে দ্য diameter of the dilated portion of the common bile duct 8 millimeter, 4 to 6 millimeter is normal diameter, and if it is more than 6 millimeter, 7 millimeter, 8 millimeter, 9 millimeter, even 10 millimeter, then it is biliary dilatation, তারা এটা বলবে। এবং biliary dilatation কোন পর্যন্ত গিয়েছে, এটা কি কমন বাইল ডাক্ট পর্যন্ত, নাকি কমন হেপাটিক ডাক্টও ডাইলেটেড হয়ে গেছে, নাকি ইন্ট্রাহেপাটিক ডাইলেটেশনও, সবই কিন্তু দেখা যায়, সুন্দর দেখা যায়। ইভেন আদার কজ অফ দ্য ডাক্ট ডাইলেটেশন, যেমন ক্রনিক প্যানকিটাইটিস, ক্রনিক প্যানকিটাইটিস কিন্তু প্যানকিটিক ডাক্টও কিন্তু ডাইলেটেড হতে পারে, আবার কমন বাইল ডাক্টও অ্যাম্পুলার কাছে ডাইলেটেড হতে পারে। কোলেডকাল সিস্ট, এটা কিছুই না, অবস্ট্রাকটিভ জন্ডিসের আরেকটা কারণ হলো কোলেডকাল সিস্ট। এটা ঠিক অবস্ট্রাকটিভ আসে না, ইয়েস দ্য পেশেন্ট মে কাম উইথ জন্ডিস। সো একটা আলট্রাসোনোগ্রাফি করলে কোলেডকাল সিস্টও কিন্তু ধরা পড়ে যেতে পারে। আর ওগুলো আমি বলছি না, ওগুলো হচ্ছে অ্যাডভান্স কথাবার্তা। এখন আসেন কজ কি কি ভালো সোনোলজিস্ট বলে দিতে পারবে। একটা কমন বাইল ডাক্ট স্টোনের, কমন বাইল ডাক্টের ভিতরে স্টোন বলতে পারবে। কিভাবে বলবে? হাইপার ইকুইক একটা শ্যাডো বা ইকোজেনিক একটা স্ট্রাকচার, যেটা কিনা কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক শ্যাডো হিসেবে, লাইক ইন গলব্লাডার। একটা ফরেন বডি আগে থেকে একটা স্টেন্ট ছিল, সেটাও বলে দিতে পারবে। এটা তো বলবে, আগে তো হিস্ট্রি থাকবেই। আচ্ছা, তারপর হলো একটা প্যারাসাইট বলে দিতে পারবে, যে ওখানে একটা বাঁকানো একটা স্ট্রাকচার। ওকে, সো গলব্লাডার যদি কমন বাইল ডাক্ট স্টোন দিয়ে হয়, তাহলে গলব্লাডার কিন্তু গলব্লাডার ভিতরে পাথরও বলতে পারে, পাথর থাকতে পারে, ওই পাথরটা তো কমন বাইল ডাক্ট স্টোন এসেছে, এবং গলব্লাডারের স্ট্যাটাসটাও কিন্তু সে বলে দিতে পারবে। এটা ক্রনিক্যালি পলিসিস্টাইটিস হয়ে 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 এটা সিঙ্কেড গলব্লাডার হয়েছে কিনা, ওয়ালটা থিকেন্ড হয়ে গেছে কিনা, এর ভিতরে লুমেনের ভিতরে গলস্টোন আছে কিনা, যেখান থেকে একটা গলস্টোন স্লিপ করে সিবিডিতে চলে এসছে। লিভারের প্যারেনকাইমা বলতে পারবে, প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা সুন্দর বলতে পারবে। সাপোজ ধরেন এটা সিবিডি স্টোন না, এটা গলস্টোন না, প্যানক্রিয়াটিক গ্রোথ, তাহলে একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি ইভেন সুন্দর একটা প্যানক্রিয়াটিক গ্রোথ একটা আইডিয়া দিতে পারবে যে এখানে একটা মাস লিশন, সফট টিস্যু মাস লিশন, এরকম এরকম একটা ইকোজেনিক একটা ভেরিয়েবিলিটি আছে, maybe it is a pancreatic growth. Then the sonologist actually is guiding you for further investigation. একটা ধারণা দিল যে প্যানক্রিয়াটিক গ্রোথ হতে পারে, তখন নেক্সট ইনভেস্টিগেশন কিন্তু আপনার হবে সিটি স্ক্যান। গ্রোথের যে কোনো মাস বা লাম্পের নেক্সট ইনভেস্টিগেশন কিন্তু সিটি স্ক্যান হয়। সো আলট্রাসোনোগ্রাফি সুন্দর কিন্তু এগুলো বলে দিতে পারে। ইভেন একটা কোলাঞ্জিওকার্সিনোমা পর্যন্ত আলট্রাসাউন্ড ভালো সোনোলজিস্ট ভিতরে লুমিনাল পলিপটাও বলে দিতে পারে। গলব্লাডার পলিপ যেমন বলে দিতে পারে, সিবিডির ভিতরে পলিপয়েড কোন স্ট্রাকচার বলে দিতে পারে। ওকে, সোনোলজিস্ট আর কি আমরা অ্যাডভান্টেজ নিতে পারি সোনোলজিস্টের মাধ্যমে? মনে করেন যে প্যানক্রিয়াটিক গ্রোথ হয়েছে একদম অ্যাম্পুলার বরাবর, অথবা রেট্রোপ্যানক্রিয়াটিক যে বাইল ডাক্ট গিয়েছে, যেখানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন করছে, ওই দুই জায়গাটাকে চাপ দিল, তাহলে প্যানক্রিয়াটিক গ্রোথ দুই জায়গায় চাপ দিয়ে দুই ডাক্টটি মানে এমপিডি এবং সিবিডি দুটোই ডাইলেটেড করলো। তাহলে সোনোগ্রাফিক্যালি ইভেন আমরা যদি এমআরআই বা আরও সিটি স্ক্যান বা ইআরসিপি ওগুলো তো যদি দুই ডাক্ট ডাইলেটেশন পাই, তাহলে কিন্তু এটাকে চমৎকার একটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর ডবল ডাক্ট সাইন। এই ডবল ডাক্ট সাইন কিসের ইনডাইরেক্ট এভিডেন্স? ইয়েস, প্যানক্রিয়াটিক গ্রোথ ওখানে চাপ দিয়ে দুটো ডাক্টকেই বন্ধ করে দিয়েছে, সেজন্য উপরের দিকে দুটোই বা মোর প্রক্সিমালি দুটোই ডাইলেটেড হয়ে গেছে।
তখন তো আমরা নিশ্চয়ই বলবো না এটা কমন বাইল ডাক্ট স্টোন। আমরা তখন কোনো গ্রোথের কথা চিন্তা করে সেই লাইনের ইনভেস্টিগেশন করব। ওকে, এখন এখানে একটা অতিরিক্ত ইনফরমেশন আছে, এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি। এটা আসলে সাধারণত কোনো কজ বা কোনো মাইক্রোলিথিয়াসিস ইন কমন বাইল ডাক্ট, ছোট্ট ছোট্ট পাথর, ইভেন ছোট ছোট পাথর গুড়া হয়ে এটা ব্লক করেছে। আমরা নর্মাল কনভেনশনাল ট্রান্সঅ্যাবডোমিনাল ট্রান্সকিউটিনিয়াস আলট্রাসোনোগ্রাফি করে পাই না। সেক্ষেত্রে এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফির একটা রোল রয়েছে, তবে এটা ফার্স্ট গোতে বলা যাবে না। ফার্স্ট গোতে এটা লুকিয়ে রাখতে হবে মনের ভিতরে। এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এগুলো কোন কোন ক্ষেত্রে লাগে? যখন কোনো কজ পেলাম না আমরা, অথবা প্যানক্রিয়েটিক কোনো আলট্রাসোনোগ্রাফিতে বলেছে গ্রোথ কিন্তু ছোট, এরকম বলেছে, তাহলে আমরা কিন্তু এই এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি করে ট্রান্সডিওডিনাল আমরা কিন্তু লিম্ফ নোড বা ট্রান্সডিওডিনাল কোনো লিম্ফ নোডের বায়োপসি নিতে পারি। ইভেন ট্রান্সডিওডিনাল আমরা একটা প্যানক্রিয়েটিক গ্রোথের বায়োপসি নিতে পারি এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এন্ডোস্কোপি তাহলে প্যানক্রিয়েটিক কার্সিনোমার যে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস আমরা করি সেটা হিস্টোলজিক্যাল ছুঁই ফুড়ে, তাহলে ট্রু কাট বায়োপসি অথবা ফাইন নিডল অ্যাসপিরেশন স্যাটোলজি। সেটা আমরা ম্যানিপুলেশন কিভাবে করি? আমরা সিটি গাইডেড করতে পারি আর একটা এন্ডোস্কোপিক আলট্রাসোনো গাইডেড করতে পারি। তবে প্যানক্রিয়েটিক ক্যান্সারের জন্য হিস্টোপ্যাথোলজি ইজ নট ম্যান্ডেটরি। প্যানক্রিয়েটিক ক্যান্সারের জন্য হিস্টোপ্যাথোলজি ইজ নট অলওয়েজ ম্যান্ডেটরি, কারণ এই নিডল ট্র্যাক প্যানক্রিয়েটিক টিউমারগুলি সিডলিং হতে পারে। সুতরাং দেখা গেল যে সিটি গাইডেড যদি করেন তাহলে ট্রান্সপেরিটোনিয়াল সিডলিং হলো। আর সেফ কিন্তু এন্ডোস্কোপিক আলট্রাসোনো গাইডেড, কারণ লুমেনের ভিতরে সিডলিং যদি হয় তাহলে লুমেন দিয়ে স্টুল দিয়ে বের হয়ে যাবে, সেক্ষেত্রে সেফ আছে। তো কেন প্যানক্রিয়েটিক ক্যান্সারের আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস দরকার নাই? কারণ হলো আপনার নিডল ট্র্যাক সিডলিং হয়, যেটা অপারেবল কেসটাকে ইনঅপারেবল করে দিতে পারে। আমি মানে আমার ইনভেস্টিগেশন থেকে সরে এসেছি আসলে অ্যাকচুয়ালি। তো এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফির রোল কিন্তু ওই সমস্ত জায়গায়। যেটা বলছিলাম যে কখন লাগে আসলে, তাহলে যখন দেখা গেলো যে একটা প্যানক্রিয়েটিক গ্রোথ এমনই ইনঅপারেবল, সিটি স্ক্যান করা হলো, আলট্রাসোনোগ্রাফি করা হলো, অন্যান্য ইনভেস্টিগেশন করা হলো, এমনই ইনঅপারেবল যে সার্জারি করা যাবে না। সুতরাং অ্যাডিকুয়েট হিস্টোলজিক্যাল টাইপ জানার জন্য এবং কেমোথেরাপি শুরু করার জন্য বা ইমিউনোথেরাপি বা যে কোনো ধরনের অন্য ড্রাগস শুরু করার জন্য, আই মিন কেমোথেরাপি, ভালো কেমোথেরাপি, তাহলে প্রত্যেকটা হিস্টোলজিক্যাল টাইপের জন্য আলাদা আলাদা কেমোথেরাপিটিক এজেন্ট আছে, এবং কোনো অনকোলজিস্টই এই হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস ছাড়া ওই প্যানক্রিয়েটিক ক্যান্সারের কেমোথেরাপি প্যালিয়েটিভ হিসেবে শুরু করতে চাই। ইন দ্যাট কেস আমরা প্যানক্রিয়েটিক টিউমারের আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস লাগে আর কি। এটা আমি অতিরিক্তভাবে এখানে বলে দিয়েছি। তো লেটস সি আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস। বিলিয়ারি ডাইলেটেশন বলেছে, সুন্দর। কজ হিসেবে কি কি অ্যাসার্টেন করা সম্ভব বলেছে, সিবিডি স্টোন, প্যারাসাইট, ইভেন প্যানক্রিয়েটিক গ্রোথ, এগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে পারে। যখনই আইডিয়াটা দিবে তার আলট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংসের উপরে কিন্তু পরবর্তী ইনভেস্টিগেশনগুলি আমাদের নির্ভর করবে। আমি যেমন এখানে একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে গলস্টোন, গলস্টোন এখানে দেখেন সিস্টিক ডাক্ট হয়ে এখানে কিন্তু এসে অ্যাম্পুলারি রিজনে এসে বন্ধ হয়ে গেল। তাহলে এটা কমন বাইল ডাক্ট স্টোন। এই যে ডাইলেটেড পোর্শন দেখছেন এটা, এরকম একটা সিচুয়েশনে কিন্তু সিস্টিক ডাক্ট একটা স্টোন, আবার কমন বাইল ডাক্ট স্টোন, এক্ষেত্রে কিন্তু সেই গলব্লাডারটা কিন্তু একটু পালপেবল হতে পারে। এটা হচ্ছে কোরভয়েসিয়াস লর কিন্তু ব্যতিক্রম, এক্সেপশন। কারণ কোরভয়েসিয়াস ল অনুসারে এই যে স্টোন কমন বাইল ডাক্টের যেটা গলব্লাডার থেকে এসেছিল, সেই স্টোনের জন্য যে অবস্থা জন্ডিস হবে সেটার কারণে এই গলব্লাডার ফোলার কথা ছিল না, কারণ অলরেডি এখানে ক্রনিক কোলিসিস্টিস হয়ে 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 সিং করার কথা ছিল। কিন্তু কোনো কারণে যদি একটা স্টোন সিস্টিক ডাক্টে ব্লক করে তাহলে বাইল ড্রেনেজ না হওয়ার কারণে এটাও ফোলা হতে পারে। সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ সিবিডি স্টোন হওয়া সত্ত্বেও গলব্লাডার পালপেবল হতে পারে। সো এটা একটা কজ।
মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের। এবং কিভাবে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে পাই, এই যে দেখেন এটা কিন্তু গল ব্লাডারের লুমেনের ভিতরে ইকোজেনিক স্ট্রাকচার, এটা সুন্দর আউটলাইন হয়েছে গল ব্লাডার লুমেন। আজকে কিন্তু ক্লাস মেইনলি এইটার উপরই আমি ফোকাস করব, যে ইনভেস্টিগেশনের উপরে। এই যে গল ব্লাডার আউটলাইন হয়েছে এবং এটা একটা ইকোজেনিক সাদা স্ট্রাকচার। এই যে এরকম একটা শ্যাডো পড়েছে, কালো কালো শ্যাডো, এই যে এইদিকে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে মানে সনোলজিস্টের দিকে আসছে, সনোলজিস্টের প্রোবের দিকে আসছে, আল্ট্রাসাউন্ড প্রোব আছে প্রোবের দিকে। যেহেতু এই ট্রান্সক্রিপ্টিনেস এখান থেকে শব্দ তরঙ্গ এই পাথরে গিয়েছিল, এই পাথর ভেদ করে ওই পারে যেতে পারে না, পাথর ভেদ করে পাথরটাতে বাধা দিয়েছে, পাথরটা বাধা দেওয়ার কারণে এটা আসছে হলো সাদা, এবং বাধাপ্রাপ্ত হয়ে শব্দ তরঙ্গগুলি আবার আল্ট্রাসাউন্ড প্রোবে যে ফিরে আসছে সেটা কিন্তু অ্যাকোয়াস্টিক শ্যাডো হিসেবে ফিরে আসছে। দিস ইজ হোয়াই এটা গল ব্লাডার স্টোন। এখন দেখেন এটা কিন্তু গল স্টোন, এটা কিন্তু সিবিডি স্টোন না। এখন দেখেন সিবিডি স্টোনও দেখা যায়, এখানে কিন্তু একটা সিবিডি স্টোন দেখা গেছে, এটা গল ব্লাডার, এটা একটা মানে ট্রান্সভার্স সেকশন দেওয়া হয়েছে, এখানে সিবিডি স্টোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিবিডি। ফাইন, এটা দেখেন একটা মোটা একটা সিবিডি, এর ভিতরে এই যে কালোগুলি হচ্ছে বাইল, আর এটা হচ্ছে আপনার সিবিডি স্টোন, সুন্দর দেখা যাচ্ছে সিবিডি স্টোন। এটা সনোলজিস্ট বুঝবে, কিন্তু আমরা তো অন্তত গ্রাফিক্যাল পিকচার তো বুঝতেই পারি যে এটা কমন লুমিনাল কমন বাইল ডাক্টারি স্ট্রাকচার, সেখানে একটা সাদা জিনিস পাথর, এভাবে যদি সনোলজিস্ট ইভেন লিখে দেয় যে এটা স্টোন, এর উপর স্টোন লিখে দেয়, সেই লেখাটা করে তো আমরা বুঝতে পারবো যে কমন বাইল ডাক্ট স্টোনের কমন বাইল ডাক্টের ভিতরে এই স্টোনটা রয়েছে। ফাইন, তাহলে আমরা কমন বাইল ডাক্ট স্টোন আল্ট্রাসোনোগ্রাফিতে পেয়ে গেলাম। এবং এই দাগটা কি ডাইলেটেড, এটা এত মোটা হওয়ার কথা না, নর্মাল সোনোগ্রাফিতে দেখলে এত মোটা পাওয়া যাবে না। ফাইন, দেখেন এটা কিন্তু গল ব্লাডারের, এটা সুন্দর গল ব্লাডার, যে পিয়ার শেপের গল ব্লাডার। তো পেশেন্টটা আনফরচুনেট ছিল যে এই গল ব্লাডারের ভিতরে পর্যন্ত এই যে প্যারাসাইটটা অ্যাসকারিস লুম্বিকয়েডস কিন্তু চলে গেছে। একটা ভালো সোনোলজিস্ট হাউ ক্যান দে আইডেন্টিফাই দ্য প্যারাসাইট ইন দ্য গল ব্লাডার ইভেন এখানে যদি এটা হচ্ছে ট্রান্সসেকশন, হচ্ছে কমন বাইল ডাক্টের ট্রান্সসেকশন এখানে থাকলে পারে, ও যদি হরাইজন্টাল সেকশন নিত তাহলে কিন্তু এই দুই একটা কৃমি যদি কমন বাইল ডাক্টে থাকতো তাহলে কিন্তু সে বলতে পারতো। ওকে ফাইন, এই যে দেখেন এটা অ্যাম্পুলা, দিস ইজ দ্য অ্যাম্পুলা, এটা যে ডিওডেনামের লুমেন। এই অ্যাম্পুলাটা দেখছেন কত মোটা অ্যাম্পুলা, আমরা বড় করে দেখাইছি। এই যে দেখেন হলুদ হলুদ, এই যে বাইল টপ 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 করে পড়তো, তাহলে এই বাইল যেহেতু টপ টপ করে পড়তো তাহলে এর ভিতর দিয়ে প্যারাসাইটও কিন্তু যেতে পারে, এটা দেখানোর জন্য। এই যে দেখেন এটা হচ্ছে গল ব্লাডারের ভিতরে, অথবা মনে করেন যে এটা কমন বাইল ডাক্টই মনে করেন, এর ভিতরে কিন্তু প্যারাসাইট সুন্দর। এই যে দেখেন ভালো সোনোলজিস্ট কিভাবে একটা গল ব্লাডারের পলিপ কিন্তু মাল্টিপল পলিপ কিন্তু ডায়াগনোস করছে গল ব্লাডারের লুমেনের ভিতরে। ইট মে বি এ কমন বাইল ডাক্ট লুমেন কিন্তু হতে পারতো, একটা সোনোলজিস্ট ভালো বলে দিতে পারতো যে এগুলো এটা কেন পলিপ কিভাবে, এটা তো স্টোনও হতে পারতো, স্টোন হলে দুটো দুটো ব্যাপার থাকতো যে এটা একটা অ্যাকোস্টিক শ্যাডো দিত, আরো সাদা হতো, এবং পজিশন চেঞ্জ করলে এই জায়গার পলিপটা কিন্তু এই জায়গায় থাকতো না, মানে এই স্টোনটা কিন্তু পজিশন চেঞ্জ করলে দেখা গেল ওইখানে চলে যেত, এখানে দুটো ওখানে চলে যেত। কিন্তু যদি পলিপ হয়, যেহেতু স্টকের সাথে লাগানা, সেহেতু এই আলট্রাসোনোগ্রাফি পজিশন চেঞ্জ করেও এই পলিপগুলো সরানো যাবে না। সো একটা সোনোলজিস্ট একটা গল ব্লাডারের পলিপ যেমন সুন্দর বের করতে পারে, আমি মিন করেছি যে একটা কমন বাইল ডাক্টের পলিপও, অথবা এই পলিপ মানে কোলঞ্জিওকার্সিনোমা, ইট মে বি কোলঞ্জিওকার্সিনোমা ডায়াগনোজ করতে পারে। সো এই যে কমন বাইল ডাক্টের যে ডায়ামিটার বড় হলো, প্রক্সিমালি ডাইলেটেড কমন বাইল ডাক্ট হলো, এবং যদি সিবিডি স্টোন থাকে, সিবিডি স্টোন যদি থাকে অথবা না থাকে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ডাইলেটেড। এখন সিবিডি স্টোন সম্পর্কে একটা ধারণা দিছে যে কমন বাইল ডাক্টের ভিতরে একটা স্টোন, একটা ইকোজেনিক স্ট্রাকচার আছে। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি যদি বলে যে কমন বাইল ডাক্ট তো ডাইলেটেড বলবি, অবস্ট্রাকটিভ জন্ডিস তো বলবি, এবং সোনোগ্রাফিতে মোর দ্যান 8 মিলিমিটার ইজ কনসিডার্ড অ্যাজ ডাইলেটেড কমন বাইল ডাক্ট।
এবং কমন বাইল ডাক্ট সম্পর্কে একটা ধারণা দিল যে এখানে একটা ইকোজেনিক স্ট্রাকচার আছে, ইট মে বি প্যারাসাইট অর সো এন্ড সো, ইট মে বি স্টোন সো এন্ড সো, ইকোজেনিক স্ট্রাকচার। এন্ড গলস্টোনে পাথর থাকতেও পারে, নাও থাকতে পারে। সে যে সিবিডি স্টোনে একটা স্টোন, সেটা কিনা ওই একটা স্টোনই গলস্টোনে ছিল, ওটা স্লিপ করে চলে এসেছে। অথবা গলস্টোনে আমরা পেলাম যে মাল্টিপল স্টোন পেলাম, আর সিবিডি স্টোনে আমরা সিবিডিতে একটা স্টোন পেলাম। সো গলস্টোনে পাথর থাকুক আর না থাকুক, সিবিডি স্টোন যদি ইকোজেনিক স্ট্রাকচার থাকে, তার মানে আল্ট্রাসাউন্ড কিন্তু সুন্দর বলে দিল আমাকে। এখন এর পরের ইনভেস্টিগেশন কিন্তু আসলে কিন্তু কেউ যদি বলে সিটি স্ক্যান করবো, তাহলে বোকামি হবে। কারণ আল্ট্রাসোনোগ্রাফিতে যদি বলে ডাইলেটেড কমন বাইল ডাক্ট, ওকে দিস ইজ অবস্ট্রাকশন, কিন্তু কি দিয়ে বলছে যে একটা ইকোজেনিক স্ট্রাকচার আছে, সিবিডি স্টোন আছে, সিবিডি স্টোন। তখন আমি যদি বলি যে ওকে, তাহলে আপনি কি করবেন যেন, এরপরে কি পরীক্ষা করবেন? তখন যদি আপনি বলেন যে মুখস্থ যদি বলেন যে ইআরসিপি করব, সিটি স্ক্যান করব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সিটি স্ক্যান কখন করবেন তার জন্য বলে দেওয়া আছে, সেটা আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংসই বলে দিবে, আপনাকে ধারণা দিবে, তখন আপনি সিটি স্ক্যান করবেন। সো আই হোপ আই could make you clear. Then যদি সিবিডি স্টোন বলে, একটা বলুক আর দুটা বলুক, আল্ট্রাসোনোগ্রাফিতে বলেছে সিবিডি স্টোন, ওকে একটাই বলেছে, তো একটাই বলেছে, কে জানে যে আর অনেকগুলো নাই। আল্ট্রাসোনোগ্রাফিতে পুরোটা সম্পূর্ণ সবসময় নাও বলতে পারে, এবং যে বলাই যাবে কিন্তু আপনি একটা সুন্দর ধারণা পেতে পারেন। সেই জন্যে যদি আল্ট্রাসোনোগ্রাফিতে সিবিডি স্টোন সম্পর্কে বলে, তাহলে পরের ইনভেস্টিগেশন হবে ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপ্যানকিটোগ্রাফি। কেন? কারণ হলো এমআরআই, দিস ইজ এ এমআরআই, এমআরসিপি দিস ইজ এ এমআরআই। এই এমআরআই এর মাধ্যমে আমি কোনো ডাই ইউজ করলাম না, সেফ একটা জিনিস, নন আয়োনাইজিং একটা ইমেজিং, সেখানে আমি হোল অফ দ্য বিলিয়ারি ট্রিটাকে আমি ডিলিনেট করতে পারলাম। আল্ট্রাসোনোতে একটা বলেছে বা দুটো বলেছে, যেটাই বলুক, আমি সিবিডি দিয়ে বলেছে, কিন্তু আমি এমআরসিপি করে পুরো বিলিয়ারি ট্রিটাকে ডিলিনেট করব, এবং যেখানে কয়টা পাথর আছে আমি পুরো দেখতে পাবো, একটা দুটো তিনটা, ইভেন কমন হেপাটিক ডাক্টের ভিতরে পাথর আছে কিনা, ইভেন ইন্ট্রাহেপাটিক পাথর আছে কিনা, সবই বলতে পারবো। কারণ আমার সঠিক সংখ্যাটা জানা দরকার, এমআরসিপির মাধ্যমে সঠিক সংখ্যা জানা দরকার এবং সঠিক পজিশনটা জানা দরকার। কেননা এমআরসিপি করলে যে দেখেন, আমি এমআরসিপিতে দেখাচ্ছি, এইখানে খেয়াল করলে দেখতে পাবেন, এই যে একটা এমআরসিপি ফিল্ম, এমআরসিপি ফিল্ম, এটা এই বাইলগুলি, এটা হচ্ছে টি টু ওয়েটেড ফিল্ম, এটা আমরা অত ভালো বুঝবো না, T1 T2 ব্যাপারটা আলাদা। তো বাইল সাদা দেখায়, টি2তে পানি সাদা দেখায়, টি2তে পানি সাদা দেখায়, এটা আমরা মনে রাখবো। তো এই বাইলটা সাদা দেখাচ্ছে এবং তার মধ্যে কালো 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 কালো, এই জায়গায় যেহেতু পাথর ছিল, এই পাথরের জায়গাটাতে বাইল দিয়ে অকুপাই করতে পারে নাই, সেজন্য। আর এই বাইলটা কিন্তু আসলে হাই ইন্টেন্সিটি সিগন্যাল হিসেবে কিন্তু এমআরআই এ ধরা পড়েছে, হাই ইন্টেন্সিটি সিগন্যাল হিসেবে এই বাইলটা, সাদা বাইল। কিন্তু এই জায়গাটা যেহেতু কোনো ইন্টেন্সিটি, বরং লো ইন্টেন্সিটি দেখা গেছে, বা কোনো সিগন্যাল দেখা যায় নাই, কোনো বাইল যেহেতু নাই, ইন্টেন্সিটি দেখা নাই, সেজন্য এটাকে বলতেছে সিগন্যাল ভয়েডিং এরিয়াস, multiple signal voiding areas within the lumen of the common bile duct and above the highest stone or the proximal common bile duct বা hepatic duct এখানে, এবং intrahepatic biliary channel is dilated. সো সত্য ঘটনা যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগী, এবং সত্য ঘটনা এটা যে স্টোন দিয়ে হয়েছে, এবং সত্য ঘটনা যে এটা একটি স্টোন দিয়ে নয়, মাল্টিপল স্টোন রয়েছে। এটা যদি গলব্লাডার হয়, গলব্লাডার ভিতরে একটা স্টোন আপনি দেখতে পাচ্ছেন, এই স্টোনটা। এইটা হলো হচ্ছে আপনার ডিওডেনামের সি কার্ভ, যেখানে বাইল এসেছে। ওকে ফাইন, আমি যেটা বলছিলাম, এই সংখ্যাটা আমার কেন দরকার, এক্সাক্ট সংখ্যা, এবং আমি কিন্তু লোকেশনটাও কিন্তু আমি একটা
চিহ্নিত করতে পারলাম। দেখেন এটা যদি গলব্লাডার হয় তাহলে সিস্টিক ডাক্ট যেখানে ওপেন করছে ঠিক ওই লেভেলে আছে, তার নিচে একটু আছে, তার নিচে একটু, তার নিচে একটু। আমি যখন এর পরে এর চিকিৎসা হিসেবে ইআরসিপি এন্ডোস্কোপির মাধ্যমে এই দিক দিয়ে এন্ডোস্কোপি করে এগুলো বের করতে যাব, তখন আমার সঠিক সংখ্যাটা জানার দরকার। নাইলে আল্ট্রাসাউন্ডে শুধু বলছিল এই স্টোন, আমি শুধু একটি স্টোন আমি ইআরসিপি করে বের করে নিয়ে আসলাম, তাহলে কিন্তু মিস হয়ে যাবে উপরের স্টোন। সুতরাং এমআরসিপি করার কেন দরকার? টু সি দ্য নাম্বার অফ দ্য স্টোন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পজিশন অফ দ্য স্টোন, টু ফার্দার ডিকটেট দ্য ট্রিটমেন্ট বাই ইআরসিপি, টু ফার্দার গাইড দ্য ইআরসিপি। দ্যাট ইজ হোয়াই আমাদের এমআরসিপি আগে করতে হবে। সো এমআরসিপি করে আমরা কি দেখলাম? সকল স্টোন দেখলাম। এমআরসিপি করে আবার মিউকোজাল গ্রোথও দেখা যায়। এখানে দেখেন, এখানে যদি কোনো মিউকোজাল গ্রোথ থাকতো তাহলে এই মাঝখানে স্টোনটা থাকতো না, তাহলে হচ্ছে ওয়াল থেকে থাকতো, সেখানেও কিন্তু বাইরে দিয়ে অকুপাই থাকতো না। সেখানে তারা ইন্টেন্সিটি পার্থক্য দেখে এমআরসিপিতে বলে যে দিস ইজ নট স্টোন, ইন্টেন্সিটি পার্থক্য সফট টিস্যুর মতন লাগে, সো ইট মে বি কোলাঞ্জিওকার্সিনোমা। বাট বলতে তো পারে। সো এমআরসিপির অনেক সুবিধা আছে, কিন্তু আমরা আলট্রাসাউন্ড করে স্টোন পাওয়ার পরে যে এমআরসিপিটা করব সেটার উদ্দেশ্য কিন্তু স্টোনের নাম্বার এবং লোকেশন দেখার জন্য। আচ্ছা, নেক্সট আরো দেখেন, এই যে গলব্লাডারের ভিতরে কতগুলি স্টোন সেটাও কিন্তু দেখা গেছে। মাল্টিপল গলব্লাডার স্টোন এবং মাল্টিপল, এই দেখেন কমন বাইল ডাক্ট স্টোন, এখানেও একটা কালো কালো স্টোন, সিগন্যাল ভয়েডিং এরিয়া। এখানে দেখেন একদম সাপের মানে একদম কোবরা সাপের মতন, দেখেন মোটা, প্রক্সিমালি মোটা হয়ে গেছে। আর এখানে একটা, সরি বারবার ইউজ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা হলো হচ্ছে, এখানে কিন্তু গলব্লাডারটা আউটলাইন হয় নাই, খুব সম্ভবত কোলেসিস্টেক্টমি করা রুগী, এই রুগীটার কোলেসিস্টেক্টমি করা হয়েছে। কোলেসিস্টেক্টমির পরে রুগীটা এসেছে মানে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে, কয়েকদিন পরে অথবা 2 মাস পরে বা 1 মাস পরে, তখন আমরা এটাকে বলি যে মিস করা স্টোন অথবা মিসড স্টোন অথবা রেসিডুয়াল স্টোন। আমরা যেটা আলট্রাসাউন্ড করে বা কোনো প্রকার কিছু না করেই, ইভেন পারোপারেটিভ ব্যবস্থা না করেই, চিহ্নিত না করেই আমরা শুধুমাত্র ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করে দিয়েছিলাম। সো দিস ইজ দ্য মিসড স্টোন অর রেসিডুয়াল স্টোন আফটার এ ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি। এখানে গলব্লাডার নেই, দিস ইজ কমন বাইল ডাক্ট স্টোন। সো এমআরসিপি করলে আমরা কিন্তু ধরা পড়ে যাই। এমআরসিপির পরে যখন যদি সেটা স্টোন আলা কেস হয়, এমআরসিপির পরে কিন্তু পরের ইনভেস্টিগেশন হবে আপনার ইআরসিপি। এই ইআরসিপি কিন্তু উদ্দেশ্য আপনার পাথর শুধু দেখা না, এই পাথরগুলো একটা বের করাও একটা চিকিৎসা। কারণ এই পাথর আপনি বের করবেন ইআরসিপি করে, তারপরে আপনি গলব্লাডারটা কেটে দিবেন। তাহলে চিকিৎসা কিন্তু ইআরসিপি, স্টোন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এটা কিন্তু মানে কমন বাইল ডাক্ট স্টোনের কিন্তু চিকিৎসা, ফার্স্ট লাইন চিকিৎসা। সো ইআরসিপি করবেন আপনি। ইআরসিপি কি জিনিস? একটা সাইড ভিউইং এন্ডোস্কোপি। এখানে এন্ডোস্কোপির মাধ্যমে আমি দেখাই একটু, এই যে দেখেন এটা হচ্ছে এন্ডোস্কোপের ইয়েটা, ফাইবার অপটিক যে কেবলটা, এইখানে আছে ক্যামেরাটা, এবং এই ক্যামেরাটা সাইডে থাকবে। ক্যামেরাটা কিন্তু সামনের দিকে থাকবে না, এরকম সামনের দিকে থাকবে না, সাইডে থাকলে ওয়াল ভালো দেখতে পাবে। এখানে আছে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাতে ক্যাথেটার দিয়ে এখানে ডাই ইনজেক্ট করবে। ডাই ইনজেক্ট করলে পরে এই ডাইটা সমস্ত কমন বাইল ডাক্টকে ডিলিট করবে। সো ডিলিট যদি করে তাহলে যে সমস্ত জায়গায় স্টোন আছে সেই সমস্ত জায়গায় ফিলিং ডিফেক্ট, এখানে কিন্তু ভাষা অন্য, এখানে ভাষা হলো ফিলিং ডিফেক্ট হবে, এটা কিন্তু সিগন্যাল ভয়েডিং না। সো এটা ইআরসিপি কেমনে বুঝবেন? ইআরসিপি ডান্ডিটা আছে, এখানে কেবলটা আছে এবং সাদা ডাই, এবং এখানে ফিলিং ডিফেক্ট হিসেবে তখন বর্ণনাটা করতে হবে। যদি আপনার অস্পিতে দেয় তাহলে কিন্তু আপনাকে বর্ণনা করতে হবে দিস ইজ ইআরসিপি ফিল্ম শোয়িং whole of the biliary tree is dilated, both including intrahepatic এবং extrahepatic, dilated and multiple filling defects within the common bile duct. এখানে কিন্তু গলব্লাডার নাই, তার মানে এটাও কিন্তু কোলেসিস্টেক্টমির পরে কিন্তু ধরা পড়ছে, কিন্তু এটা ইআরসিপির মাধ্যমে। এখন এটা যদি দেখতেও তো পেলেন আপনি, শুধু কি দেখতে যাচ্ছেন এখানে আপনি,
না, আপনি এখানে আপনি এই স্টোনগুলোকে সম্পূর্ণগুলোকে জোড়ায় কিন্তু নিয়ে চলে আসবেন। কি দিয়ে? ওই যে ডরমিয়া বাস্কেট ক্যাথেটার দিয়ে অথবা অন্য কোনো ক্যাথেটার দিয়ে ফোর্সেপ দিয়ে আপনি এখানে জড়ায় নিয়ে আসবেন। এখন আপনি যদি এর আগে এমআরসিপি না করতেন এই রুগীর, তাহলে কিন্তু আপনি কয়টা পাথর কোন কোন জায়গায় বুঝতে পারতেন না। এই জন্য কিন্তু এমআরসিপি করে নিয়েছেন, তারপরে ইআরসিপি করেছেন। সো ইআরসিপি করলে কিন্তু অনেক সুবিধা আছে। এখন ধরেন স্টোন আলা ডিজিজ না এটা, ইআরসিপি আর কি কি কাজ করতো? এই স্টোন লং কেস না, মনে করেন আমি এমনি ডিসকাস বা স্যারে জিজ্ঞেস করলো যে এই ইআরসিপি দিয়ে আর কি পসিবল হতো। আর পসিবল হতো আচ্ছা দেখেন, মনে করেন যে এখান থেকে বাইল কালেকশন করে কিন্তু বাইলের সাইটোলজি করতে পারতেন। কোন ক্ষেত্রে? যদি কোলঞ্জিওকার্সিনোমা, এখানে যদি ক্যান্সার, তারপরে এখান থেকে একটা ব্রাশ ক্যাথেটার ঢুকিয়ে এখানে যদি কোলঞ্জিওকার্সিনোমার যদি কোনো গ্রোথ থাকতো, এখানে কিন্তু আপনি আস্তে করে ব্রাশ সাইটোলজি নিতে পারতেন। আচ্ছা, তারপরে আপনি এখানে পাথর থাকুক আর হচ্ছে যে কোনো কারণে ব্লক হয়েছে, আপনি স্টেন দিতে পারতেন। পাথর বের করার পর সাধারণত আমরা স্টেন দিই, ইআরসিপি স্টোন বের করার পরে আমরা একটা স্টেন দিই, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ রাখি, তারপরে বের করে ফেলি। সব জায়গায় স্টেন্ট লাগে তা না, যদি একদম ক্লিয়ারেন্স পাই আমরা, তাহলে আমরা স্টেন্ট দিই না। আর যদি দেখি যে ডাউটফুল, ক্লিয়ারেন্স পাই নাই, এটা হচ্ছে এন্ডোস্কোপিস্ট বা গ্যাস্ট্রোন্টারোলজিস্ট সিদ্ধান্ত নেয় যা সে স্টেন্ট দিবে কিনা। তাহলে ইআরসিপি করে আমরা এতগুলো জিনিস করতে পারি স্টোন বের করা ছাড়াও। ইভেন এই জায়গাটা যদি আমরা প্যাপিলাটাকে যদি কেটে দিই, প্যাপিলোটমি করি, তখন দেখা যাবে যে সমস্ত পাথর সহ বাইল ধাম 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 করে পড়ে যায়। আমাদের ডরমিয়া বাস্কেট ঢুকাতেই হয় না, তার আগেই ডাই দিয়ে দেখে ফেললে আমরা সমস্ত বিলিয়ারি ট্রি একদম খালি হয়ে গেছে। সো ইআরসিপি করে আমরা যেমন দেখতেও পারলাম, তেমন আমরা কিন্তু বেরও করতে পারলাম এবং আরো অন্যান্য সুবিধাও নিতে পারলাম। এই দেখেন আমি দেখাচ্ছি এই ইআরসিপির মেশিনটা। এটা হচ্ছে এই যে ক্যাথেটার যে সাইড চ্যানেল দিয়ে ক্যাথেটার ঢুকিয়েছে, ক্যাথেটার ঢুকালো। এই যে এখানে দেখেন প্যাপিলোটমি করলাম, স্টোনটা উঁকি দিয়ে আছে, এখানে স্টোনটা কি দিয়ে আছে? উঁকি দিয়ে আছে। অথবা এর ভিতর দিয়ে আপনি কেবল ক্যাথেটারটা ঢুকালেন, ক্যাথেটারটা ঢুকালেন। এই যে দেখেন এটা হচ্ছে ক্যাথেটারটা, ইআরসিপি মেশিনের ক্যাথেটারটা আর স্টোনটা এখানে জাস্ট ঢুকাইছে, আর নিচের দিকে ছিল, পাথরটা আস্তে করে বেরিয়ে গেছে। এখানে ডরমিয়া বাস্কেটের ভিতরে ধরে নিয়ে আসছে। সো ইআরসিপি করে আমরা এটা করতে পারি। হয়ে গেল কিন্তু ইআরসিপি। এখন এই যে জন্ডিসটা যদি আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস যেটু প্যানক্রিয়াটিক মাস লিশন বলতো আল্ট্রাসোনোগ্রাফিতে, ডাইলেটেড সিবিডি এবং সিবিডিতে কোনো স্টোন বলা নাই, কিন্তু প্যানক্রিয়াটিক একটা হালকা হালকা মাস বলছে অথবা সত্যি সত্যি মাস বলছে, তখন আপনার কেস যদি এরকম হয় যে দিস ইজ এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, তখন কিন্তু আপনার পরের লাইনের ইনভেস্টিগেশন আপনি যে সিবিডি স্টোনে এমআরসিপি বলছেন ওইটা বললে কিন্তু তখন ম্যাসাকার হয়ে যাবে। আপনি বলছেন প্যানক্রিয়াটিক মাস, আলট্রাসোনোগ্রাফি পরে তখন আপনাকে অবশ্যই সিটি স্ক্যান বলতে হবে। সো কোনটি প্রভিশনাল ডায়াগনোসিস হলে কোনগুলি ইনভেস্টিগেশন করতে হবে তার লাইন আপ কিন্তু আলাদা। আমি দেখানোর চেষ্টা করছি এবং হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। সো নেক্সট রিলেভেন্ট ইনভেস্টিগেশন হবে সিটি স্ক্যান। আপনি যদি করেন কন্ট্রাস্ট ইনহ্যান্সড করে, কন্ট্রাস্ট ইনহ্যান্সড করলে সুবিধা কি? কারণ যে কোনো ক্যান্সার হলে এর ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই বেড়ে যায়। আপনি যদি কন্ট্রাস্ট আইভি দেন তাহলে ওইখানেও কিন্তু আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে কিন্তু ওইখানেও কিন্তু ব্লাড সাপ্লাই বেশি, ওইখানেও কিন্তু সাদা ডাই বেশি নেবে এই ইয়েতে টিউমার এলাকায়। সেই জন্য কন্ট্রাস্ট ইনহ্যান্স করলে আমাদের সুবিধা হয়। কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করলাম আমরা, সিটি স্ক্যানে একটা অ্যাক্সিয়াল ফিল্ম করলে সুবিধা। অ্যাক্সিয়াল ফিল্ম করলে আমরা দেখতে পারবো যে প্যানক্রিয়াটিক হেড অথবা টেল কোন জায়গায় কত বড় মাস, আমরা কোন জায়গায় কতদূর গেছে। তারপর হচ্ছে কমন বাইল ডাক্টের কোন জায়গায় অবস্ট্রাকশন চাপ দিয়ে ধরে রাখছে, এমপিডি ডাইলেটেড আছে কিনা তাও বুঝতে পারি। আমরা ছোট ছোট রিজিওনাল লিম্ফেডেনোপ্যাথি, পেরি প্যানক্রিয়াটিক, পেরি কোলেডকাল ইত্যাদি বুঝতে পারি। ইভেন প্যারাওটিক, কারণ প্যানক্রিয়াটিক টিউমার তো লিম্ফ্যাটিক স্প্রেড হবে। তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক যে টিউমারটা
এটার পিছন দিক দিয়ে তারপর হচ্ছে ওই যে আনসিনের প্রসেসের সামনে দিয়ে কিছু ভেসেল যায়, পোর্টাল ভেন যায়, সুপ্রিমেসিক ভেন যায়, স্প্লিনিক ভেন যায়। এখন এই টিউমারটা এমন ভাবে আপনাকে সবগুলো ভেনকে চাপা দিয়ে একদম ইনগাল্ফ করে ফেলেছে, আপনি সিটি স্ক্যানে দেখার পরেই সিদ্ধান্ত কিন্তু সার্জন দিয়ে দিতে পারে যে নো, দিস patient is not operable because the tumor has invaded to the portal vein, SMV or the splenic vein. সো সিটি স্ক্যান করলে আমরা এটা একটা স্টেজিং ইনভেস্টিগেশন কিন্তু হয়ে যাচ্ছে, লোকাল স্টেজিং হয়ে যাচ্ছে, কত বড়, কে কত কাকে ইনভেশন করলো, ইভেন এটা লিভারে গেছে কিনা, অ্যাসাইটিস হয়েছে কিনা, এম স্টেজও কিন্তু করে ফেলতে পারছে, ডিস্টাল মেটাস্টেজে বলতে পারছে। আবার দেখা গেলো যে কিছুই না, প্যানক্রিয়াসের কিছুই না, এটা দেখা গেলো একটা গলব্লাডার ক্যান্সার, অবস্থাটা জন্ডিস হয়েছে গলব্লাডার ক্যান্সার দিয়ে হয়। এটা আমি নিয়ে আসি নাই, বাট মানে যেহেতু কমন কজ না সেই জন্য নিয়ে আসি নাই। দেখা হলো যে কিছুই না, কিন্তু এই সিটি স্ক্যান গলব্লাডার ম্যালিগনেন্সি হয়ে, গলব্লাডার নেক ম্যালিগনেন্সি হয়ে চাপ দিয়ে কমন বাইল ডাক্টকে বন্ধ করে ফেলেছে। তখন গলব্লাডারটা ইনসিডেন্টালি আমরা, সো এরকম অন্য অর্গান যেমন হয়তো ওভারি, যেমন হয়তো দেখা গেলো স্টোমাক, যে কোনো কিছুর অর্গান, আদার অর্গান ইভ্যালুয়েশন করা যায়। তবে এটা আমরা বলবো না, আমরা প্যানক্রিয়াটিক মাস বা প্যানক্রিয়াটিক ক্যান্সার বললে আমরা ওই রিলিভেন্ট কথাবার্তাই বলবো যে আমি এক্ষেত্রে সিটি স্ক্যান করলে কি কি দেখতে পারি বা কি কি জিনিস আমার সুবিধা হয়। সো ইফ ইট ইজ প্যানক্রিয়াটিক ক্যান্সার leading to obstetric jaundice, after ultrasonography you must have heard next investigation will be contrast enhanced CT scan. সবগুলি হয়ে যায়। দেখেন এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস, ওই যে আমি বলছিলাম যে কিভাবে দেখাতে পারে, এটা প্যানক্রিয়াটিক একটা কোষ, আপনারা হয়তো ভালো বুঝবেন না, কিন্তু এখানে তীর চিহ্ন দেওয়া আছে, সনোলজিস্ট প্যানক্রিয়াটিক গ্রোথ বলছে, আপনি তো একটু ধারণা করতে পারেন যে ওহো এটা তো প্যানক্রিয়াটিক গ্রোথ, তাহলে স্যার এরপর ইনভেস্টিগেশন নিশ্চয়ই আমি এমআরসিপি বা ইএসপি বলবো না, আমি সিটি স্ক্যান বলবো। দ্যাট ইজ হোয়াই আই এম টেলিং প্যানক্রিয়াটিক গ্রোথ। এখানে বলছে প্যানক্রিয়াটিক গ্রোথ, এটা হচ্ছে কমন বাইল ডাক্টকে চাপ দিয়ে, এই যে এখানে চাপ দিয়ে এটা হরাইজন্টাল সেকশন, এটা ডাইলেটেড করছে। তখন আমার নেক্সট ইনভেস্টিগেশন যদি প্যানক্রিয়াটিক সিটি স্ক্যান হয়, তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে পাতার মতন অর্গান, এই পাতার মতন অর্গানটা হচ্ছে আপনার প্যানক্রিয়াস, এবং এর হেড অফ দ্য প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটিক বডি, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নর্মাল প্যানক্রিয়াস দেখাচ্ছে, এটা নর্মাল প্যানক্রিয়াস দেখাচ্ছে, হ্যাঁ। আর এটা হলো হচ্ছে প্যানক্রিয়াটিক হেডের রেট্রোপ্যানক্রিয়াটিক পোর্শন দিয়ে যে এই যে কমন বাইল ডাক্ট গেছে, এই কমন বাইল ডাক্টটা দেখাচ্ছে। এটা আপনাদের জন্য খুবই মুশকিল বোঝা, আরো অন্যান্য সেকশন আছে, সেই সেকশন আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা দেখেন এই যে অগ্নাশয় যেরকম পাতার মতন, বলেন তো এইটা দেখে কে বলবে না যে এটা একটা নর্মাল প্যানক্রিয়াসের প্যারেন্ট ক্যামের মতন না, এটা একটা গোল, একটা এবড়ো থেবড়ো একটা জিনিস, একটা মাস লিশন, নিশ্চয়ই এটা তাহলে প্যানক্রিয়াটিক গ্রোথ। এটা সনোলজিস্ট ভালো বলতে পারবে যে এটা সলিড নাকি একটু সলিড সিস্টিক মিলিয়ে আছে। তবে আমরা একটা লেম্যান টার্মে বুঝতে পারবো যে ইয়েস, দিস ইজ অ্যাবনর্মাল প্যানক্রিয়াটিক গ্রোথ এরিয়া, দেয়ার ইজ সাম density differences in between the head and tail and body and the head. Here you see, here is the abnormal density. যদিও এটা আপনাদের জন্য বোঝা খুব মুশকিল, কারণ এটা হেড এলাকা বুঝতে গেলে আপনাদের অনেক সিটি স্ক্যান দেখতে হবে যে এটা হেড কিনা, কিন্তু আমি এটা দেখালে তো বুঝাতে পারি না। আমি কিন্তু আলাপ করে ফেলেছি যে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস অফ দ্য কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস দরকার আছে কিনা। পরের ক্ষেত্রে তো চলে আসলো যে সিটি স্ক্যান করার পরে আর কি করবেন, সিটি স্ক্যান তো ডায়াগনোসিস হয়ে যাবে, এটা প্যানক্রিয়াটিক ক্যান্সার বলে দিবেন, তো আপনি কি আর কোনো কিছু করবেন? তখন বলবো যে আমি আদার স্টেজিং ইনভেস্টিগেশন করবো, আমি কোনো হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস দিকে যাব না, এটা বলার দরকার নাই, এটা উচ্চ থাকবে। আপনি বলবেন আদার স্টেজিং ইনভেস্টিগেশন করবো। তখন যদি বলে যে কেন আপনি হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস কিছু করবেন না, স্যার ইউজুয়ালি অপারেবল যদি হয় তাহলে আমি হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসের দিকে কিছু করবো না। কেন? কারণ অপারেবল কেসটাকে আমি নিডল ট্র্যাক সিগলিং এর মাধ্যমে সিটি গাইডেড এফএনএসি করি আর এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেডই করি, তাহলে কিন্তু ওই নিডল ট্র্যাক সিগলিং হওয়ার সম্ভাবনা আছে, আমি এটা অলরেডি বলেছি।
আবার এমআরআই যদি আপনি করেন, মনে করেন যে আপনি সিবিডি স্টোনের জন্য এমআরআই করেছিলেন, কিন্তু দেখা গেল যে আপনার ঘটনা আলট্রাসাউন্ডে ফলস একটা স্টোন বলছে, এমআরসিপি করলেন, এমআরসিপি করে স্টোন দেখার জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে স্টোন না, স্টোন থাকলে তো বলতে পারতই, কিন্তু স্টোন না, দেখা গেল যে ডবল ডাক্ট ডাইলেটেড হয়ে গেছে, তাহলে নতুন একটা মাত্রা কিন্তু আপনাকে দিবে। সেক্ষেত্রে তাহলে এমআরআই, আমি ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন এমআরআই করব না আলট্রাসাউন্ডের পরে, কিন্তু এমআরআই ক্যান ডিটেক্ট অলসো দ্য প্যানক্রিয়াটিক গ্রোথ এরিয়া, pancreatic growth area that could compress the common bile duct as well as the main pancreatic duct. So it is evidenced as double duct sign. এইটা অ্যাঞ্জিওগ্রাম অ্যাকচুয়ালি, ওই যে আমি বললাম যে আদার স্টেজিং ইনভেস্টিগেশন, এটা একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম, যের মাধ্যমে আমরা রিলেশন অফ দ্য পোর্টাল ভেন, রিলেশন অফ দ্য সুপারমেসেন্টিক ভেন অ্যান্ড সুপারমেসেন্টিক আর্টারি, ওই যে প্যানক্রিয়াটিক গ্রোথের সাথে রিলেশন, এটা জানার দরকার আছে। কারণ এটা যদি ইনভেশন থাকে, যেমন এখানে ইনভেশন হয়েছে, তাহলে কিন্তু আপনি অপারেশন করতে পারবেন না, কারণ সুপারমেসেন্টিক ভেন আর্টারিকে কেটে জোড়া দিয়ে তো আপনি সার্জারি করতে পারবেন না, তাহলে তো ইন্টেস্টাইন চলে যাবে যদি সাকসেসফুল না হয়, আর ইট ইজ নট পসিবল ইভেন। সো লং কেস যদি প্যানক্রিয়াটিক গ্রোথের কারণে হয়, তাহলে আপনি আফটার সিটি স্ক্যান আদার ইনভেস্টিগেশন, আফটার সিটি স্ক্যান আপনি আদার সাপোর্টিভ ইনভেস্টিগেশন করতে পারেন। যেমন আমি বলছি যে CA19-9 একটা টিউমার মার্কার, যেটা কিনা প্যানক্রিয়াটিকো বিলিয়ারি ক্যান্সারে বাড়ে, পেরিয়াম্পোলারি তো বাড়তে পারে, কলাঞ্জিও, আই মিন বিলিয়ারি প্যানক্রিয়াটিকো ডিজিজ ম্যালিগনেন্সিতে পারে CA19-9, এটা একটা সাপোর্টিভ ইনভেস্টিগেশন হিসেবে দিবে। আপনি বলবেন সরাসরি টিউমার মার্কার করতে পারেন CA19-9, দেন কি গেলই, তাহলে আমি আদার স্টেজিং ইনভেস্টিগেশন করব। কি কি? এই দেখেন, আদার বলতে ডিস্টেন্স, চেস্টে গেছে কিনা, সিটি চেস্ট করা যায়, এক্সরে করা যায়, বোনে গেছে কিনা, ব্রেনে গেছে কিনা, পেট স্ক্যান ফাইনালি করা যায়। আপনি টেকনিক্যাল বলবেন যে আদার স্টেজিং ইনভেস্টিগেশন, যেমন স্যার ডিস্টাল স্পিড দেখার জন্য চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, সো এন্ড সো। এখন একটা সিটি স্ক্যান করলাম আমরা, অমুক রেডিওলজি করলাম, তমুক রেডিওলজি করলাম, করার পরে ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে না, এটা অপারেবল, এটা ওরকম সুপারমেসেন্টিক ভেন, পোর্টাল ভেন ধরে নাই, আমার কাছে অ্যাসাইটিস নাই, লিভার ধরে নাই, বোন মেটাস্টেজ নাই, সবই তো করলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে পেট কাটে আমরা যাবো কিনা। আমাদের কিন্তু আইডিয়ালি সবকিছু প্রিপারেশন করার পরে কিন্তু আমাদের এই স্টেজিং ল্যাপারোস্কোপি, কিন্তু ইভেন ল্যাপারোটমি করার আগে কিন্তু স্টেজিং ল্যাপারোস্কোপি করলে সবচেয়ে ভালো। কারণ আপনি যখন পেট অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ক্যামেরা দিয়ে আপনি যদি দেখে ফেলেন, আপনি তো সিটি স্ক্যানে কিন্তু আপনার লিভারের যে সুপারফিশিয়াল ডিপোজিট এটা বলতে পারে না। সিটি স্ক্যানে কিন্তু অ্যাসাইটিস তো অ্যাডভান্স, ভেরি অ্যাডভান্স। সিটি স্ক্যানে কিন্তু পেরিটোনিয়াল যে সিডলিং, টুকটাক যে কি বলবো সিডিং যে হয়, সিমের বিচির মতন যে হয়, সেগুলো কিন্তু সিটি স্ক্যানে আসে না। কিন্তু ক্যামেরাতে দেখলেই কিন্তু আমরা সমস্ত কিছু রুল আউট করতে পারি, ইভেন টিউমারটাকেও দেখতে পারি, যেগুলো দেখলে দেখার সাথে সাথে সার্জন কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে নো, এতক্ষণ যে আমরা সবকিছু করলাম অপারেবল বলে, এখন সমস্ত ধারণা ভুল। এখানে পেরিটোনিয়াল সিমের বিচির মতন সিডিং আছে, এদিকে সুপারফিশিয়াল লিভার মেটাস্টেসিস আছে, এদিকে ছোট্ট অল্প পরিমাণে পানি আছে, যেটা সিটি স্ক্যানেও আসে নাই, আল্ট্রাসাউন্ডেও আসে নাই। সো স্টেজিং ল্যাপারোস্কোপি ফাইনালি করা উচিত। সো আপনি কিন্তু এটা বলতে পারেন কনফিডেন্টলি যে বিফোর গোয়িং ফর ডেফিনিটিভ সার্জারি আই ক্যান গো ফর স্টেজিং ল্যাপারোস্কোপি। এটা একটা স্টেজিং ইনভেস্টিগেশনও বটে। তারপরে আপনি বেসলাইন ইনভেস্টিগেশন প্রত্যেকটার জন্যই আপনি অলমোস্ট সেম, বাট এটার জন্য কি ইম্পর্টেন্ট, আপনার ব্লাড সাধারণত লাগে, কারণ এত বড় টিউমার করবেন। বেসলাইন ইনভেস্টিগেশন আপনারা জানেন, কার্ডিওপালমোনারি এগুলো। এখন যদি কোনো কারণে ফ্লাকচুয়েটিং জন্ডিস হয়েছিল, ওই যে আপনি হিস্ট্রিতে বলেছেন ফ্লাকচুয়েটিং জন্ডিস, মিলানোর জন্য আপনি কোলাঞ্জিও কার্সিনোমা বলবেন তাই,
তো ফ্লাকচুয়েটিং জন্ডিস যদি হয় এবং আলট্রাসোনোগ্রাফিতে যদি কমন বাইল ডাক্ট ডাইলেটেড তো বলবেই, অসুবিধা নেই। জন্ডিস তো অবস্ট্রাকটিভ জন্ডিস, কোনো সিবিডি স্টোন নাই, আলট্রাসোনোগ্রাফি বলছে নো ক্লু টু দ্য প্যানক্রিয়াটিক মাস লিশন, তখন অ্যাকচুয়ালি কোলাঞ্জিওকার্সিনোমা থেকে আপনার কিন্তু প্রভিশনাল ডায়াগনোসিস পেরিয়াম্পুলারি ক্যান্সারই কিন্তু হওয়া উচিত হবে, কারণ পেরিয়াম্পুলারি কার্সিনোমা ইজ মোর কমন। ওকে, পেরিয়াম্পুলারি কার্সিনোমা ইজ মোর কমন। দ্যাট ইজ হোয়াই আপনাকে তখন বলতে হবে যে বা স্যারই জিজ্ঞেস করলো আপনাকে যে আপনি মনে করেন যে সিবিডি স্টোন না, মনে করেন যে প্যানক্রিয়াটিক মাস না, তাহলে আপনি কি চিন্তা করবেন? তাহলে আপনি পেরিয়াম্পুলারি ক্যান্সার চিন্তা করবেন। তখন আপনি যেন ক্লিন ডিসিশন করতেন, তখন কিন্তু আপনাকে মানে ঝাঁকানি দিবে যে সিবিডি স্টোন না, আলট্রাসাউন্ডে বলে নাই, প্যানক্রিয়াটিক মাসও বলে নাই, তাহলে আপনি কি চিন্তা করবেন? পেরিয়াম্পুলারি অথবা কোলাঞ্জিও, কিন্তু কমন যেহেতু পেরিয়াম্পুলারি করবেন। স্যার আমি পেরিয়াম্পুলারি চিন্তা করবো। তখন পেরিয়াম্পুলারি থাকলে হিস্ট্রিতে কি যেন পেতেন? হিস্ট্রিতে মেলানা পেতেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। লিভার গলব্লাডার পালপেবল পেতেন? হ্যাঁ হ্যাঁ পেতাম। তখন আচ্ছা আরেকটা কথা বলি যে পেরিয়াম্পুলারি ক্যান্সার যেহেতু অ্যাম্পুলা ভ্যাটার কোথায় আছে? ডিউডেনাল লুমেনের ভিতরে, সেই কারণে এই লুমেনের ভিতরে আলট্রাসোনোগ্রাফি করে লুমেনের ভিতরে কোনো মাস কিন্তু বলতে পারে না, লুমেনের ভিতরে গ্যাস থাকে বলতে পারে না। আলট্রাসোনোগ্রাফি অ্যাকচুয়ালি ডাজ নট গিভ এনি ক্লু টু দ্য পেরিয়াম্পুলারি ক্যান্সার, কিন্তু আপনার মনে মনে আছে। তখন আপনাকে এই পেরিয়াম্পুলারি ক্যান্সার দেখার জন্য পরের ইনভেস্টিগেশন কিন্তু অবশ্যই আপনার লুমেন দেখার জন্য ইনভেস্টিগেশন করতে হবে। এটা বেসিক বুদ্ধি করে বলতে হবে। যেহেতু পেরিয়াম্পুলারি ক্যান্সার কোথায় থাকে? লুমেনের ভিতরে। লুমেনটা দেখবো কি দিয়ে? সবচেয়ে ভালো সিটি স্ক্যান দিয়ে? সবচেয়ে ভালো দেখবো কি এমআরসিপি দিয়ে? নো, লুমেনটা দেখবো আমরা একটা এন্ডোস্কোপি। সেই এন্ডোস্কোপি সাইড ভিউইং এন্ডোস্কোপি হলে আমরা, যেহেতু অ্যাম্পুলা ভ্যাটার সাইডওয়ালা থাকে, সাইড ভিউইং এন্ডোস্কোপি। সো ইআরসিপি, অ্যাকচুয়ালি ইআরসিপি এন্ডোস্কোপি, এটাকে সুন্দর ভাষায় সার্জনরা বলে যে সাইড ভিউইং এন্ডোস্কোপি করবো, অ্যাজ ইফ ইট ইজ এ এন্ডোস্কোপি অনলি। ইআরসিপি উদ্দেশ্য আমার না অ্যাকচুয়ালি, কারণ লুমেনের ভিতরে তো ফুলকপির মতন থাকবে। আমি দেখাচ্ছি সাইড ভিউইং এন্ডোস্কোপি করে আমরা কি কি দেখতে পারি। এটা আমি অলরেডি দেখিয়েছি, এটা ডিউডেনামের লুমেন, আর এটা যে এই যে ফুলকপির মতন এই যে অ্যাম্পুলা ভ্যাটার, এটা হচ্ছে পেরিয়াম্পুলারি ক্যান্সার। সিম্পল সাইড ভিউইং এন্ডোস্কোপি করে আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি বায়োপসি নিতে পারবেন না, হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, নাকি আবার এফএনসি করবেন? নিশ্চয়ই না। এখান থেকে তো আপনি পাঞ্চ বায়োপসি করে নিতে পারবেন। এই যে দেখেন ফুলকপির মতন পেরিয়াম্পুলারি ক্যান্সার। সো এই যে দেখেন এই মাঝখানে পয়েন্টটা। সো সাইড ভিউইং এন্ডোস্কোপি এন্ড বায়োপসি উইল বি দ্য নেক্সট ইনভেস্টিগেশন। আচ্ছা, এখন ওই যে আমি বলছিলাম আপনাকে যে কোলাঞ্জিওকার্সিনোমা যদি কোনো কারণে হয়, তাহলে তাও কিন্তু আমার সাইড ভিউইং এন্ডোস্কোপি হবে। কিন্তু কোনো কারণে মানে কোনো কারণে আপনি প্রভিশনাল ডায়াগনোসিস বলেছিলেন, অথবা স্যার আপনাকে বললো যে ইয়েস, মনে করেন যে সিবিডি স্টোন না, মনে করেন প্যানক্রিয়াটিক গ্রোথও না, মনে করেন আপনি এইখানে পেরিয়াম্পুলারিও না, তাহলে রইল বাকি কি? কমন কোলাঞ্জিওকার্সিনোমা বাকি থাকলো। স্যার আপনি সেটা দেখার জন্য সবচেয়ে ভালো কি, আপনি এমআরসিপিতে কিন্তু ওই যে আমি বলছিলাম আপনার ওয়াল থেকে একটা গ্রোথ বেরোবে, এটা কিন্তু একটা ধারণা দিতে পারে, দেয় নাই মনে করেন। তদুপরি আপনার সাইড ভিউইং এন্ডোস্কোপি হবে কোলাঞ্জিওকার্সিনোমার জন্যও কিন্তু একই ইনভেস্টিগেশন। কারণ আপনি এই যে সাইড, এটা হচ্ছে ক্যামেরা, দেখেন এই যে ক্যামেরা, এদিক থেকে এই ক্যাথেটারগুলি ম্যানিপুলেশনের রাস্তা, এটা এদিক থেকে ক্যাথেটার ঢুকিয়ে এই দেখেন ব্রাশ, এই দেখেন হচ্ছে গ্রোথ। এই গ্রোথের বিয়ন্ড আপনি চালাই দিলেন ব্রাশটা, তারপরে যদি আপনি আস্তে করে টান দেন, এই দেখেন ব্রাশের ভিতরে কিন্তু সেলগুলি লেগে যাবে। তাহলে এটাকে ব্রাশ সাইটোলজি করে কিন্তু আমি ডায়াগনোসিস করতে পারি কোলাঞ্জিওকার্সিনোমা। অপরপক্ষে আপনি আলট্রাসোনোতে একটা ক্লু দিতে পারে, বাট বলা খুব মুশকিল। আমি আগেও বলেছি আলট্রাসোনোগ্রাফিতে এমআরসিপিতে ক্লু দিতে পারে। এই যে পলিপয়েড একটা স্ট্রাকচার, এটা হচ্ছে কোলাঞ্জিওর জন্য, বাট পেরিয়াম্পুলারি ক্যান্সার আলট্রাসোনোগ্রাফিতে বলা মুশকিল, লুমেনের ভিতরে জিনিস। সো আপনি অতিরিক্ত ভাবে এমআরসিপি করতে পারেন।
ওই যে আমি ওইখানেও বলছি যে এমআরসিপি করে কোলাঞ্জিওকার্সিনোমা কোনো ওয়াল থেকে কোনো গ্রোথ স্টোনের মতন সিগন্যাল ইন্টেন্সিটি দিবে না, অথবা এমআরসিপিতে আপনি যদি হ্যাঁ এটাই কোলাঞ্জিওকার্সিনোমার জন্য এটা দেখা যাবে, গ্রোথ দেখা যাবে এবং হচ্ছে এমআরসিপিতে ডাইলেটেড দেখা যাবে। আর বাই চান্স হলো না, প্যানক্রিয়াটিক পেরিয়াম্পুলার ক্যান্সার হলো, যদিও আপনি সাইড ভিউইং এন্ডোস্কোপি করেছেন, বাট এমআরসিপিতে আরো ইনফরমেশন দিবে যে পেরিয়াম্পুলারের জন্য ডাবল ডাক সাইন হিসেবে দিবে, দুটো ডাকটি খোলা। এটা করা যেতে পারে, এটা কিন্তু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন না। ইআরসিপি ইজ দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ফর কোলাঞ্জিওকার্সিনোমা। ইআরসিপি অথবা সাইড ভিউইং এন্ডোস্কোপি ফর পেরিয়াম্পুলার কার্সিনোমা এন্ড আপনার কোলাঞ্জিওকার্সিনোমা। আপনি যদি ভুল করে এমআরসিপি বলে ফেলেন তাহলে এমআরসিপিতে এরকম আপনি ডাবল ডাক সাইন হিসেবে পেতে পারেন। এই এটা আবার দেখা গেল যে স্যাকুলেশন এবং বিডেট, স্ট্রিকচারিং এবং বিডিং, দেখেন স্ট্রিকচারিং এবং বিডিং এটা কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা চরম ফাইন্ডিং। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু অনেক সময় জন্ডিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিসেও কিন্তু নিয়ে আসে। যদি হেড রিজন ইনভলভ করে ফেলে তাহলে হেড রিজনকে ওই নিচের কমন বাইল ডাক্টকে এবং অ্যাম্পুলাকে চাপ দিয়ে সিঙ্ক করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে 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 এটাকে কিন্তু এরকম এমপিটি ডায়ালেটেড হতে পারে। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও এরকম ফিচার হতে পারে। অন দ্য আদার হ্যান্ড আপনারা তো জানেন যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের কিন্তু অন্যতম প্রিকারসার কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সো এমআরসিপিতে এগুলো হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, আমি এগুলো আসলে অ্যাডজাঙ্ক্ট হিসেবে কথা বলছি। চলেন তাহলে আমরা এর সামারিটা দেখতে দিই। ইনভেস্টিগেশন আফটার আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস, দ্যাট ইজ সিবিডি ডাইলেটেড। ইনভেস্টিগেশন আফটার আল্ট্রাসোনোগ্রাফি findings, that is CBD dilated, and some clue to the provisional differential diagnosis, I mean provisional diagnosis. যেমন some clue to the CBD stone বলছিল ইকোজেনিক স্ট্রাকচার, some clue to the pancreatic growth বলেছিল। তাহলে আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলি হচ্ছে আমি বলবো। সিবিডি স্টোন যদি আল্ট্রাসোনোগ্রাফি বলে, পরের ইনভেস্টিগেশন এমআরসিপি হবে, ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাসেস নাম্বার এন্ড লোকেশন। এরপরে আমরা ইআরসিপি করব, তারপরে ইআরসিপি করব, আমরা থেরাপিউটিক অ্যাটেম্প করব। আর বেসলাইন ইনভেস্টিগেশন আমরা কেন করব? ওই যে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে প্রবলেমগুলি হয়, প্রবলেমগুলির কারণে পেশেন্টটা কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফিটনেস দেখার জন্য, কোমরবিডিটি দেখার জন্য, এগুলো এখানে প্রোটিন প্রোফাইল ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে লিভার ইম্পেয়ার হয়ে গেলে প্রোটিন সিনথেসিসটা হয় না। সি হেড অফ দ্য প্যানক্রিয়াস হলে পারে সিসিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন ডায়াগনস্টিক পারপাসে আমি হয়ে যাবে। আমি কিন্তু সি হেড অফ দ্য প্যানক্রিয়াস যদি প্রভিশনাল ডায়াগনোসিস হয় আপনার, তাহলে কিন্তু নেক্সট ইনভেস্টিগেশন কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান হবে, নট দ্য এমআরসিপি, নট দ্য ইআরসিপি। এইখানেই হচ্ছে আপনার মানে ম্যাচুরিটিটা জাজ করবে কিন্তু স্যারে। আপনি সি হেড অফ দ্য প্যানক্রিয়াস বলছেন, অথচ আপনি মুখস্থ যেগুলো অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য যেগুলো ইনভেস্টিগেশন করা হয় মুখস্থ বলছেন, স্যার এমআরসিপি করবো, স্যার ইআরসিপি করবো, স্যার সিইসিটি করবো। নো, ইফ ইট ইজ সি হেড অফ দ্য প্যানক্রিয়াস দেন সিইসিটি ডায়াগনোসিস হয়ে যাবে এবং লোকো রিজিওনাল এক্সটেনশন হয়ে যাবে। আমি ইফ ইট ইজ সি হেড অফ দ্য প্যানক্রিয়াস আমি টিউমার মার্কার করতে পারি, এমআরসিপি করতে পারি, অ্যাজ এন অ্যাডজাঙ্ক্ট ডাবল ডাক সাইন হিসেবে পেতে পারি। আমি বলবো না, কিন্তু ফার্স্ট ধাক্কায় বলবো না। ইআরসিপি করতে পারি কখন? যখন ডিকম্প্রেশনে এত বেশি কম্প্রেশন, এত বেশি সিরাম বিলিরুবিন 30-40 হয়ে গেছে, এই পেশেন্টের কিন্তু প্রিপারেশনের সময় কিন্তু এই বাইল ডাক্টকে ডিকম্প্রেশন করতে হবে। তাহলে ইআরসিপি স্টেন্ট পড়ায় দিয়ে বা বিলিয়ারি ড্রেনেজটা করতে হবে। তাহলে শুধুমাত্র তখনই আমরা ইআরসিপি করব। আমি একটা অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছি, হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস নট রিকোয়ার্ড অলওয়েজ ইন অপারেবল কেসেস, কোনো দরকার নেই। এন্ডোস্কোপিক সিটি গার্ডেড বায়োপসি কখন করবো? ইনঅপারেবল। এগুলো কথা আপনি বলতেই যাবেন না ফার্স্ট দুটো ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য। তারপরে যেহেতু এটা ক্যান্সার, স্টেজিং এর জন্য আপনি বলবেন, সুন্দর করে বলবেন। এই এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি শুধুমাত্র আর্লি স্টেজে সুবিধা, লেট স্টেজে সিটি স্ক্যানিং বলে দিতে পারবে। আর এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি আপনারা জানেন না হয়তো, এগুলো কিন্তু অনেক দামি ইনভেস্টিগেশন। আর্লি স্টেজে ভালো বলতে পারে এবং
এবং রেজাল্টও খুব ভালো। জাপানে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি রুটিনলি স্ক্রিনিং করার জন্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীর বা প্যানক্রিয়াটাইটিস রোগীর স্ক্রিনিং করার জন্য এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সো এই স্টেজিং ইনভেস্টিগেশন অ্যাবডোমেনের আপনি অলরেডি করেছেন, অন্যান্যগুলো যেমন লিভার অ্যাসিডিস দেখা যায়। তারপর হচ্ছে সিটি এমআর অ্যাঞ্জিওগ্রাম করবেন ওই যে ভেসেল দেখার জন্য, ভেসেল কতটুকু। চেস্ট করবেন, বোন স্ক্যান করবেন, এমআরআই করবেন, পেট স্ক্যান, পেট সিটি, সুন্দর। আর সবশেষে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। দিস আর দ্য স্টেজিং ইনভেস্টিগেশন। আদার্স বেসলাইন ইনভেস্টিগেশন সেম। সো আমার মনে হয় এই আলাপ থেকে আপনারা ইজিলি বুঝতে পারার কথা। পেরিয়াম্পুলারি ক্যান্সার, ইয়েস, যেহেতু লুমেনের ভিতরে ডিউডেনাম সাইড ভিউইং এন্ডোস্কোপি উইল বি দ্য নেক্সট ইনভেস্টিগেশন বায়োপসি। আর কিছু লাগবে না। যদি ইআরসিপি লাগেই বা এই সাইড ভিউইং এন্ডোস্কোপির মাধ্যমে যদি ইআরসিপি করাই লাগে শুধু স্টেন্ট পরানোর জন্য, ডিকম্প্রেস করার জন্য, অ্যাজ এ প্রিপারেশন ফর দ্য পেশেন্ট, অনেক বিলিভেবল হয়ে গেছে, আদারওয়াইজ লাগবে না। টিউমার মার্কার সেম, CA-19-9। এমআরসিপি অ্যাডজাঙ্ক্ট হিসেবে লাগতে পারে, কিন্তু আপনি বলবেন না, আপনি ইআরসিপি করতে পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এমআরসিপিতে আসলে পেরিয়াম্পুলারি ক্যান্সার কি হিসেবে দেখা যেতে পারে, ডাবল ডাক সাইন হিসেবে দেখা যেতে পারে। আপনাকে অস্ত্র দিল। স্টেজিং ইনভেস্টিগেশন, যেহেতু এটা ক্যান্সার, সেম অ্যাজ ফর প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিটি স্ক্যান, সো অ্যান্ড সো অ্যান্ড সো, বেসলাইন ইনভেস্টিগেশন, সো অ্যান্ড সো। কোলাঞ্জিওকার্সিনোমা যদি হয়, স্যার হয়তো লিড দিল, কিন্তু এই প্রফেশনাল ডায়াগনোসিস আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। ছোট্ট লুমেনের একটা গ্রোথ আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হিসেবে কোলাঞ্জিওকার্সিনোমা থাকাটা খুবই ডিফিকাল্ট। আপনার ওই তিনটার ভিতরে থাকলে সবচেয়ে ভালো, সিভিল স্টোন, CA-125 কেস, পেরিয়াম্পুলারি ক্যান্সার। সো কোলাঞ্জিওকার্সিনোমা যদি হয়, স্যার যদি লিডই দেয়, যদি মনে করেন কোলাঞ্জিওকার্সিনোমা, আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে? আপনি বলেন সিটি স্ক্যান করা যায়, ইয়েস সিটি স্ক্যান করা যায়। সিটি স্ক্যানও কিন্তু মানে বলে দিতে পারে ছোট্ট লুমিনের গ্রোথ বলতে পারে, কিন্তু অনেক হাইটেক অ্যাডভান্স টেক লাগবে, এটা বলা যায়। কিন্তু তার থেকেও সহজ হলো এবং মোর প্র্যাকটিক্যাল হলো, স্যার আমি ইআরসিপি বাইল অ্যাসপিরেশন করবো, বাইলটা সাইটোলজিতে পাঠাবো এবং ব্রাশ সাইটোলজি করবো, আমি সুন্দর কোলাঞ্জিওকার্সিনোমা বলে দেবে। তাহলে কি ইনভেস্টিগেশন হলো, আমি সবুজ কালিতে যেটা লিখেছি, কি ইনভেস্টিগেশন ফলোইং এ প্রফেশনাল ডায়াগনোসিস। আর যদি কোলাঞ্জিওকার্সিনোমা ইনভলভিং দ্য হাইলার রিজন, এটার নাম হচ্ছে ক্লাটস্কিন টিউমার। এটা নিচ দিক থেকে ইআরসিপি মেশিন দিয়ে মানে ব্রাশ সাইটোলজি নিতে হাইলার রিজনে যেতে অনেক কষ্ট। সেক্ষেত্রে কিন্তু পারকিউটেনিয়াস লিভার দিয়ে প্যারেনকামে দিয়ে আমি ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি গুলো থেকে আমার জুস কালেক্ট করতে পারি অথবা ব্রাশ সাইটোলজি করতে পারি। তাহলে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি এটাকে বলা হয়। এর মাধ্যমে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজও করা যায় যদি উপরের দিকে টিউমার থাকে, কারণ নিচ দিক থেকে ইআরসিপি করে হাইলার রিজনে ইআরসিপি ক্যাথেটার স্ট্যান্ড আপনি অদূর পর্যন্ত যেতে পারবেন না। কাছে কোন দিক থেকে? ট্রান্সকিউটেনিয়াসদের লিভার দিয়ে কাছে, এইটা একটা বিষয়। সিটি স্ক্যান আপনি বলতে পারেন ইয়েস ডায়াগনস্টিক হবে, এবং সিটি স্ক্যান আপনি যদি ডায়াগনস্টিক নাও হয়, আপনার লোকাল রিজনাল এক্সটেনশন হয়ে যাবে, লিম্ফ নোড হবে, অ্যাসাইটিস হবে। ইয়েস, ওই যে এমআরসিপি বলেছি, যদি ভুল করে বলে ফেলেন যে এমআরসিপি অ্যাডজান্ট হিসেবে লাগতে পারে, ওই যে কোলাঞ্জিওকার্সিনোমার একটা গ্রোথ হিসেবে লুমিনের ভিতরে দেখতে পারে, লেভেলটা দেখতে পারে, এবং আপনার কোলাঞ্জিওকার্সিনোমার তো ডাবল ডাক সাইন নেই, পেরিয়াম্পুলারিতে ডাবল ডাক সাইন হবে, এই জন্য এখানে ডাবল ডাক সাইন হবে। আর টিউমার মার্কার সেম থাকবে, CA-19-9। স্টেজিং ইনভেস্টিগেশন সেম, সিটি স্ক্যান অ্যাবডোমেন, তারপর হচ্ছে চেস্ট, বোন স্ক্যান, এমআরআই, পেট সিটি আর ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি সেম। এই যে দেখেন, এটা হচ্ছে হাইলার রিজনে ক্যান্সার। এটা কি আপনি এই দিক থেকে অ্যাপ্রোচ করা সুবিধা নাকি এই দিক থেকে অ্যাপ্রোচ করা সুবিধা বলেন? লিভার দিয়ে অ্যাপ্রোচ করা সুবিধা। এই যে দেখেন, এইটা হলো দেখেন হাইলার রিজনে, আর এটা হচ্ছে মনে করেন সিস্টিক ডাক, এটা হাইলার রিজনে, এই জন্য ইন্ট্রাহেপাটিক ডাক প্যারালাইসিস। সো নাও ট্রিটমেন্ট। তারপরে আপনাকে এই যে যুদ্ধটা হলো আপনার, যে ইনভেস্টিগেশন আপনি বুঝে বুঝে বলতে হবে কোনটার পরে কোনটা হলে কি বুঝে বলতে হবে। এখন ট্রিটমেন্ট কি করবেন? ট্রিটমেন্ট এক কথা বলবেন যে অ্যাকর্ডিং টু কজ।
যেই প্রভিশনাল ডায়াগনোসিস হবে সেই প্রভিশনাল ডায়াগনোসিস অনুসারে হবে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু কজ, এখন আপনি আপনার মনে মনে থাকবে অ্যাকর্ডিং টু কজ, কিন্তু আপনি ওই কেসটার জন্য কি প্রতিষ্ঠা করছিলেন, আপনি কি প্রফেশনাল ডায়াগনোসিস বলছিলেন? আপনি বলছিলেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কমন বাইল ডাক্ট স্টোন। আপনাকে ওই লাইনে ইনভেস্টিগেশন করে আপনাকে এক্সামিনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট যদি জিজ্ঞেস করলো, আপনি বলছেন আবার অ্যাকর্ডিং টু কজ। আপনি এতক্ষণ কি কজ বের করছেন? আপনার এতক্ষণ ধরে কি করলাম আমরা? স্যার সিবিডি স্টোনই তো করলাম। তাহলে সেটা চিকিৎসা করে, কিন্তু আপনি মনে মনে ধরবেন যে ইয়েস আমার চিকিৎসাটা হবে অ্যাকর্ডিং টু কজ। আমার প্রফেশনাল ডায়াগনোসিস যদি সিবিডি স্টোন হয় এক লাইনে, যদি প্যানক্রিয়াটিক ক্যান্সার হয় সো অ্যান্ড সো, যদি এটা হয় এই লাইনে থাকবে। কিন্তু আমি প্রফেশনাল ডায়াগনোসিস কি বলতেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওই অনুপাতে চিকিৎসাটা বলতে হবে। তবে তবে সার্জিক্যাল ট্রিটমেন্ট সবগুলো কেসেরই কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে কম বেশি, এই এতগুলো কজ যেটাই হোক। এই সার্জিক্যাল ট্রিটমেন্ট ইনস্টিল করার আগে সব রোগীর কিন্তু কম বেশি একটা প্রিপারেশন লাগে। কেন প্রিপারেশন লাগে আমি বলেছি যে অবস্ট্রাকটিভ জন্ডিসের মাল্টিপল সিস্টেম ভেরিয়েশন ফাংশন হয়ে যায়, এই মাল্টিপল সিস্টেম ফাংশনে ভেরিয়েশন হয়ে যায়। এবং ভেরিয়েশন বলবো কি, মানে ডিফিকাল্টিস হয় অথবা ইম্পেয়ারমেন্ট হয়। আমি বলি মাল্টিপল সিস্টেম ইম্পেয়ারমেন্ট হয়, যেমন লিভারটে ইম্পেয়ারমেন্ট হয়, প্রথম টাইম ইম্পেয়ারমেন্ট হয়, ইনফেকশনের ব্যাপার স্যাপার থাকে, হেপাটোরেনাল সিনড্রোম হওয়ার ব্যাপার স্যাপার থাকে, এগুলোকে ডিহাইড্রেশন থাকে, অ্যানিমিয়া থাকে, ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্স থাকে। সো দিস ইজ দ্য প্রিপারেশন। সো যে কোনো প্রভিশনাল ডায়াগনোসিস বলার আগে আপনি বলবেন, চিকিৎসা বলার আগে বলবেন CBD is to my provisional diagnosis. So it's my treatment plan is first preparation of the patient, and then I will go for CBD stone যেহেতু common bile duct, ERCP followed by laparoscopic cholecystectomy, ERCP stone extraction followed by laparoscopic cholecystectomy. But before that আপনাকে প্রিপারেশন লাগবে। তাহলে হোয়াট আর দোজ প্রিপারেশন? এই যে দেখেন সুন্দর করে আমি কিন্তু প্রবলেমগুলি বলেছিলাম, আর প্রবলেমগুলির অবস্ট্রাকটিভ জন্ডিসের যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলির চিকিৎসা। এই ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট অ্যাবনর্মালিটি, আইভি ফ্লুইড দিলাম, 5% দিয়ে দিলাম, গ্লুকোজ লোড দিলাম, লিভার ইম্পেয়ারমেন্ট থাকে, আইসোটোনিক, সবগুলো রোগীর কিন্তু সিবিডি স্টোন হোক, সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস হোক, পেরিএম্পেলির হোক, কোলনজিওকার্সিনোমা হোক, এর কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণে এই ডিরেঞ্জমেন্টগুলো হয়েই যায়। সুতরাং এর প্রিপারেশন লাগবে আপনার। সুতরাং আপনাকে হেড করতে হবে, প্রথমেই হেড করতে হবে যে ইয়েস স্যার আমি কিছু প্রিপারেশন করবো। আপনাকে রিটার্নও কিন্তু দিবে যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস ফর সার্জারি। সো ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট অ্যাবনর্মালিটি, আইভি ফ্লুইড দিলাম, 5% দিয়ে দিলাম, আইসোটোনিক স্যালাইন দিতে পারি, পটাশিয়াম যেহেতু হাইপোক্যালেমে থাকে সেহেতু পটাশিয়াম সাপ্লিমেন্টেশন আপনার লাগে। আপনি সবই কিন্তু মাথার ভিতরে রাখবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন, উই উইল অ্যাটেন্ড। সো ইনফেক্টিভ কমপ্লিকেশন আমি কিন্তু আগেও বলেছি, অবস্ট্রাকটিভ জন্ডিসের সোর্স অফ ইনফেকশন কিন্তু ব্যাপারটা অন্যরকম। অ্যাসেন্ডিং ইনফেকশন, যেহেতু স্ট্যাসিস থাকে সেহেতু ওই স্ট্যাসিস বাইলের ভিতরে, মানে যেহেতু ওই কমন বাইলের যে বাইল ফ্লো হয় না, ডিওডেনাম থেকে ব্যাকটেরিয়া উপর দিকে যায়, অ্যাসেন্ডিং ইনফেকশন একটা। আর একটা বলছি যে ভায়া অ্যাম্পুলা, আর একটা বলছি ট্রান্সলোকেশন অফ দ্য গাট ব্যাকটেরিয়া। কারণ আমি আবার রিক্যাপিচুলেট করি, কারণ বাইলটা বা বাইল সল্টটা ওয়াজ টপিক টু দ্য এন্ট্রোসাইটস। এই এন্ট্রোসাইটের ইন্টিগ্রিটি কিন্তু মেনটেন করতো বাইল সল্ট, ইভেন সাম বাইল সল্ট এবং সাম বাইল আপনার মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, এবং শর্ট চেন ফ্যাটি অ্যাসিড ইজ ভেরি মাচ নিউট্রিশিয়াস টু দ্য এন্ট্রোসাইট। এগুলো হয় না যেহেতু এন্ট্রোসাইটগুলো পোরাস হয়ে যায়, সেখান থেকে লুমেন থেকে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেশন হয়ে গাটের গায়ে যে সুপিরমেজেটিক আর্টারি ভেনাস ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারিতে চলে যায়। সো ট্রান্সলোকেশন অফ দ্য গাট ব্যাকটেরিয়া। তো ইকোলাই যদি ব্যাকটেরিয়ামে করে এটা কি ভালো হলো? ইকোলাই ছিল গাটের ভিতরে, এটা হচ্ছে কমন সেল ছিল, কিন্তু এখন চলে গেল ব্যাকটেরিয়ামে করলো, এ কি বসে থাকবে? সেপ্টিসিমিয়া করে দিতে পারে। সো ইনফেক্টিভ কমপ্লিকেশন, এই ইনফেকশন কোথায় কোথায় ঝামেলা করতে পারে? এই ইনফেকশন ব্যাকটেরিয়ামে করে সেপ্টিসিমিয়া করতে পারে। তারপর আপনি যে অ্যাবডোমেন কাটবেন একটু পরে উন্ডিল মিশন করতে পারেন। আপনি
গ্রাম নেগেটিভ টক্সিন আপনার টিউবুলের ভিতরে, রেনাল টিউবুলের ভিতরে জমা হয়ে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে রেনাল ফেলিউর করে হেপাটোরেনাল সিনড্রোম আকারে প্রকাশ পাবে। সো আপনি কি করবেন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক সুন্দর মতন দিবেন, সেফালোস্পিরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড উইথ আর উইদাউট মেট্রোনিডাজল, মানে অ্যানারোবিক কাভারেজ। রিস্ক গ্রুপস কারা কারা এই ইনফেকশনের জন্য? যাদের হাই বিলিরুবিন, অল জন্ডিস পেশেন্ট এবং হাই বিলিরুবিন, পেশেন্ট উইথ অলরেডি চিলস ফিভার রাইগর আছে, এবং স্টোন দিয়ে সাধারণত যে সমস্ত অবস্ট্রাকটিভ জন্ডিস হয় এরা কিন্তু হাই রিস্ক, কারণ স্টোনের ঘষা খেয়ে গিয়ে একটা কলাঞ্জেটিক স্পেল তার থাকেই, ইনফ্লামেটরি স্পেল তার থাকেই, এবং ইয়াং পেশেন্ট না ইন্ডালরি পেশেন্ট বুঝতেই পারছেন। কগুলেশন প্রবলেম, ভিটামিন কে ডিফিসিয়েন্সির কারণে কগুলেশন হবে, সুতরাং এটা প্রকাশ পাবে কি পিটি আয়নার দিয়ে আমরা প্রকাশ পাবে। আমরা কি করবো, প্রথমে আইভি অথবা আইএম ভিটামিন কে দিব। আপনারা জানেন না হয়তো, ভিটামিন কে এর আরেকটা নাম হলো ফাইটোমেনাডিয়ন, জিজ্ঞেস করানোর সময়। 10 থেকে 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি আইভি আইএম 5 থেকে 7 দিন। এটা দেওয়ার পরে পিটি আয়নার করবো, যদি নর্মালে আসে তো আসলো, তাহলে 5 থেকে 7 দিন আগে থেকে কিন্তু আমরা প্রিপারেশন শুরু করতে হবে, মাইন্ড ইট। না আসলে পরে আমরা ফ্রেশ প্রোজেন, ইফ নট ইমপ্রুভ ফ্রেশ প্রোজেন প্লাজমা দিব। ফ্রেশ প্রোজেন প্লাজমা দিলে আমরা মানে একদম প্রি ফর্ম প্রোটিন ফ্যাক্টর যাই, এত অনেক পেশেন্ট উন্নতি লাভ করে না, তখন কিছুই করার নাই, বলতে হবে যে আপনার এই পেশেন্টের কিন্তু সার্জারি করলে বা যে কোনো ধরনের ব্যাপার স্যাপার করলে প্রগনোসিস ইজ নট গুড। চান্স অফ রেনাল ফেলিউর, হেপাটোরেনাল, এটার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? আমরা সুন্দর হাইড্রেশন মেনটেন করতে পারি, হাইপোভলিমিয়া। আচ্ছা, হেপাটোরেনাল সিনড্রোম বা ফেলিউর কেন হয় এটা আমি বর্ণনা করেছিলাম যে 3টা কারণ। একটা হলো হাইপোভলিমিয়ার কারণে, একটা হলো কনজুগেটেড বিলিরুবিন জমা পড়ে টিউবুলের ভিতরে, আর একটা হলো এন্ডোটক্সিন জমা পড়ে। তাহলে এই 3টা কারণ কেউ যদি এক লাইনে ওয়ান গোতে কেউ যদি মনে করে যে হঠাৎ কজেস অফ হেপাটোরেনাল সিনড্রোম যেন, বলেন তো আপনি যে কি কারণে হেপাটিক ডিজিজের কারণে বা বিলিয়ারি ডিজিজের কারণে রেনাল ফেলিউর হলো, তখন আপনি বলবেন স্যার দেয়ার ইজ ইউজুয়ালি হাইপোভলিমিয়া, সো জিএফআর কম থাকে, ইউরিন প্রোডাকশন কম। আর স্যার অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের কনজুগেটেড ডাইরেক্ট বিলিরুবিন মে বি ডিপোজিট ইন দ্য রেনাল টিউবুল, এবং রেনাল টিউবুলের ব্লক করে আপনার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের স্যার ইনফেকশনের চান্স থাকে, গ্রাম নেগেটিভ সেপ্টিসিমিয়া হয়ে এন্ডোটক্সিন রেনাল টিউবুলে জমাতে পারে। স্যারে হি উইল বি ভেরি হ্যাপি। সো আমার এটাকে প্রিভেনশন করার জন্য যা যা করার দরকার, হাইড্রেশন দিব, ফ্লুইড টুইডে সেই ইউরিন আউটপুট সুন্দর রাখবো, আমরা ক্যাথেটার করে রাখবো, অপারেশন আগে থেকে ক্যাথেটার করি সাধারণত আমরা, অপারেশনের সময় তো করবই, কারণ অ্যানাস্থেসিয়ারা কোনোভাবে মানবে না যে এই পেশেন্টের আমার টাইম টু টাইম ইউরিন আউটপুট দেখতে হবে, কারণ ওরা টেনশন থাকে, ওরা এই মেকানিজমটা নিয়ে টেনশনে থাকে। সো ইউরিন আউটপুট যদি কোনো কারণে কমও হয়, আমরা অসমোটিক ডায়াবেটিস দিব। সেই অসমোটিক ডায়াবেটিস হিসেবে চোখ বন্ধ করে আপনি ফ্লুজিমাইড বলবেন, এটা হবে না, এটা ফ্লুজিমাইডটা হবে না, আপনি ম্যানিডল ভালো, কারণ ফ্লুজিমাইড ইজ ইটসেলফ এ নেফ্রোটক্সিক ড্রাগ, আপনি অতিরিক্ত কিন্তু নেফ্রোটক্সিক ড্রাগ দিতে পারবেন না, অ্যাভয়েড নেফ্রোটক্সিক ড্রাগ। বাইল সল্ট সাপ্লিমেন্টেশন দেওয়া যেতে পারে, কিভাবে? ওরালি অথবা গাটের ভিতরে এনজি টিউব দিয়ে 800 ডিঅক্সিকলিক অ্যাসিড দিলে পারে এই ট্রান্সলোকেশন অফ দ্য গাট ব্যাকটেরিয়াটা কম হবে, কারণ এই গাট মিউকোজাল ইন্টিগ্রিটিটা সে মেনটেন করবে। অ্যাডিকুয়েট গাট প্রিপারেশন, মানে আমি ওই যে এই কোলাই আছে ওগুলোকে আমরা ল্যাকটুলোজ নিওমাইসিন দিয়ে কিন্তু আমি সহায়তা দিতে পারি। সো দিস আর দ্য হাউ ইউ ক্যান প্রিভেন্ট দ্য রেনাল ফেলিউর। আর কি কি নিউট্রিশনাল অ্যাবনর্মালিটি, ওই যে লিভার ইম্পেয়ারমেন্ট থাকে, তারপর খাইতে পারে না, ইম্পেয়ার প্রোটিন সিনথেসিস থাকে, এগুলোর জন্য আপনি গ্লুকোজ লোড দিবেন, প্রোটিন লোড দিবেন, প্রোটিন 20% প্রোটিন দিবেন, অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়াকে তাহলে, এগুলো হচ্ছে হেডিংটা হলো নিউট্রিশনাল অ্যাবনর্মালিটি অথবা হাইপোঅ্যালবুমিনিয়া অথবা অ্যানিমিয়া কারেকশন। চান্স অফ হেপাটিক এনকেফালোপ্যাথি পার্টিকুলারলি ইন প্রলং জন্ডিস, যদি জন্ডিসটা যদি দেখা যায় 20-30 এক মাস দিনের এক মাসের, তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথির চান্স বেশি থাকে এই পেশেন্টের হাইপারবিলিরুবিনের কারণে। তখন আমার কিন্তু বিলিয়ারি ডিকম্প্রেশনের একটা চান্স আসবে, যে আমার স্ট্যান্ডিং করে সব বের করে দিতে হবে, হয় ইআরসিপি স্ট্যান্ডিং করবো, নাহলে উপর দিয়ে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ করবো। তাহলে বিলিয়ারি ডিকম্প্রেশন তাদেরকে করবো যে ক্ষেত্রে হাই বিলিরুবিন থাকবে, হেপাটিক এনকেফালোপ্যাথির চান্স বেশি থাকবে অথবা হতে যাচ্ছে, করবো আমরা হাইপোক্যালেমিক কারেকশন করবো। আর
ওই যে হেপাটিক এনকেফালোপ্যাথির জন্য আপনারা জানেন যে পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড, সিডেটিভ, হিপনোটিক্স এগুলো দেওয়া যায় না। আচ্ছা, ট্রিটমেন্ট প্রবলেমস দ্যাট মে অ্যারাইজ ইন দ্য পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, হ্যাঁ, এটাই বলছিলাম আমরা যে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে সমস্ত প্রবলেম হয় সেই সমস্ত প্রবলেমের জন্যই তো আমরা প্রিপারেশন নিচ্ছি আসলে। এই যে এই কথাটা বলেছে বিলিয়ারি ডিকম্পোজিশন আপনি কাদের কাদের করবেন, আমি বলছিলাম যে হাই বিলিরুবিন, যে 10-এর 15 পোস্ট গ্রাজুয়েশনে জিজ্ঞেস করে কিন্তু যে কখন যেন আপনি বিলিয়ারি ডিকম্পোজিশন বা স্টেন্টিং দেওয়ার প্ল্যান করবেন। স্যার সিরাম বিলিরুবিন যদি 10 থেকে 15 মিলিগ্রামের উপর হয়, জেনারেল কন্ডিশন যদি খুব খারাপ থাকে, প্রলং 1 মাসের উপর জন্ডিস থাকে, এগুলো কিন্তু রেফারেন্স বুকের ইন্ডিকেশন, হ্যাঁ, হুঁশিয়ারি বুকের ইন্ডিকেশন। সিভিয়ার ইনট্রাক্টেবল ইচিং, তার আগেই পেশেন্ট খামচি টামচি দিয়ে ঘা করে ফেলছে। পয়েন্ট ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট মে ডিলে, কেমন করে? যেমন মনে করেন যে প্যানক্রিয়াটিক ক্যান্সার, আল্ট্রাসাউন্ড বলছে, সিটি বলছে, তো কেউই শিওর না, কেউ বলছে বায়োপসি করো, এই করতে করতে পেশেন্টের ডিলে করছে। আবার অনেক সময় পেশেন্ট চায় না, অনেক সময় আত্মীয় স্বজন আসে যে এটা ভালো হবে কিনা, ট্রিটমেন্ট যেভাবে হোক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট শুরু করতে যদি ডিলে হয়, এই কোভিড সিচুয়েশন, আমরা অপারেশন করতে পারছি না, কোভিড পজিটিভ হলো বা কোনো কারণে আমরা করতে পারছি না, রুটিন অপারেশন ডিজার্ভেশন করতে পারি নাই, তখন আমরা বিলিয়ারি ডিকম্পোজিশন করে দিব, করলে ভালো। কিভাবে করব? ইআরসিপি করে আমরা স্ফিংক্টেরাটমি করে দিলাম, স্টেন্টিং করে দিলাম, অথবা এক্সটার্নাল বিলিয়ারি ড্রেনেজ করে দিলাম, এই যে পিটিবিডি। নাও ডেফিনিটিভ ট্রিটমেন্ট, আমি শুধু একটা বা দুটো চিকিৎসা বললেই হয়ে যায়, এটা একদম সোজা। ডেফিনিটিভ চিকিৎসা যদি আপনি সিভিডি স্টোন বলেন, তাহলে সোজা কথা, আপনার প্রিপারেশন এন্ডোস্কোপিক স্টোন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলোস্টোমি, এটা হচ্ছে 1 নম্বর কথা চিকিৎসা, এন্ডোস্কোপিক স্টোন এক্সট্রাকশন। এখানে বলতে পারে যে কিভাবে এন্ডোস্কোপিক করা যায়, স্যার স্পিন্ডোটমি করে যায়, ডর্মিয়া বাস্কেট করা যায়, যেটা বলে স্টেন্টিং দিয়ে করা যায় পরে, ফলোড বাই অবশ্যই আপনার কোলোস্টোমি। এটা যদি না বলেন আপনি, আপনাকে কিন্তু মানে একদম বেজ্জতির মধ্যে ফেলে দিবেন। বলে যে আপনি গল্পটা রেখে দিবেন, যে গল্পটা একটা পাথর আছে ওখান থেকে আবার আসতে দিবেন, তা আপনি তাহলে বাসায় যান। ল্যাপারোস্কোপি কোলোস্টোমি বলতেই হবে। এখন ইয়েস, আপনার কোনো কারণে ইআরসিপি মনে করেন যে ফেল হলো, অথবা নাই এমন একটা জায়গায় আছেন, আর আপনার হাত মনে করেন যে খালি ইয়ে করছে যে আমি অপারেশন করবো, ইআরসিপি না করেও করা যায়, বাট আমরা অবশ্যই অ্যাডভাইস করবো, সার্জনকে চাইবেন ইআরসিপি, এটা মিনিমাল ইনভেসিভ, তারপর ল্যাপারোস্কোপি করলেই ভালো যাচ্ছে। আর এখন যদি ইআরসিপি না করেন আপনি, অথবা যদি অ্যাভেলেবল না হয় অথবা ফেল হয়, তাহলে কিন্তু আপনাকে ওপেন কোলেসিস্টেক্টমি করতে হবে, আর সুপ্রাডিউডেনাল বাইল ডাক্ট এক্সপ্লোরেশন বলা হয়, এটাকে বলা হয় কোলেডোকোলিথোটমি বলা হয়। Supraduodenal bile duct exploration and extraction of the stone, that is the choledocholidotomy. এই choledocholidotomy পরে এই যে আপনি বাইল ডাক্ট কেটেছেন, এই বাইল ডাক্ট কেটে জোড়া দিলে কিন্তু জোড়া লেগে যাবে এমন কথা না, এমনই জোড়া লাগবে চিকন হয়ে যাবে, সেজন্য ভিতরে একটা টিউব রেখে জোড়া দেওয়া হয়। সেই টিউবটা হলো টি এর মতন দেখতে, টি টিউব। কেন টি টিউব? এই টি এর যে মাথাটা থাকে হচ্ছে টি, মানে কমন বাইল ডাক্টের ভিতরে, আর এই যে লম্বা মাথাটা থাকে হচ্ছে আমরা পেটের বাইরে একদম ড্রেন করে নিয়ে আসি। কেন বলছি? আচ্ছা, তাহলে আপনি এটা বললেন যে ওপেন কোলোসিস্টমি আর হচ্ছে কোলেডোকোলিথোটমি, সে ওপেন মেথডে করলেন যদি আপনি ফেল থাকে। আরেকটা করা যায় যে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি এবং ল্যাপারোস্কোপিক্যালি ট্রান্সসিস্টিক স্টোন এক্সট্রাকশন করা যায়। যে আমরা সিস্টিক ডাক্টটা কাটি না ক্লিপ দিয়ে, ক্লিপ দিয়ে কাটার পরে আমি ওই আবার ওই ফাইনাল ক্লিপ লাগানোর আগে প্রক্সিমালি আমি ওইটা দিয়ে সিস্টিক ডাক দিয়ে আমি কোলেডোস্কোপিক্যাল একটা ক্যামেরা দিয়ে আমি কিন্তু ফোরসেপ দিয়ে অথবা ডর্মিয়া বাস্কেট দিয়ে কিন্তু আমি নিয়ে চলে আসতে পারি ট্রান্সসিস্টিক, অথবা ল্যাপারোস্কোপিক্যালি কমন বাইল ডাক্ট আমি কেটে ফেলতে পারি লাইক ওপেন মেথড এক্সপ্লোরেশন। বাট এইটা হলো এক্সপার্ট হ্যান্ডে না হলে হবে না, আমি আপনি পারবো না। আমাদের দেশে এটা খুব কম সার্জনই প্র্যাকটিস করছি আমরা। নাও ইআরসিপি স্টোন এক্সট্রাকশন কিভাবে কমপ্লিকেশন কিন্তু আপনি জিজ্ঞেস করবেন, এই কমপ্লিকেশন অফ ইআরসিপি কি বলেন তো আপনি? কমপ্লিকেশন আপনাকে জানতে হবে, 3টা কমপ্লিকেশন এক ধাক্কায় বলতে হবে।
ব্লিডিং, পারফোরেশন, কোলাঞ্জাইটিস, প্যানক্রিয়াটিস, চারটা। ইআরসিপি করলে গুতাগতির কারণে ব্লিডিং হতে পারে, পারফোরেশন হতে পারে ডিউডেনাল, আবার যদি গুতাগতির কারণে কোলাঞ্জাইটিস হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে প্যানক্রিয়াটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটিস। ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ইআরসিপি করে আমি ওই যখন দেখাইছি ইআরসিপি করে কিভাবে স্প্রিংক্লার কাটলেন আর স্টোন বাইরে হয়ে গেল, নাহলে ডরমিয়ে বাস্কেট ঢুকাই দিলেন, আর স্টেন্টিং তো দিলেন, বললাম সাধারণত 4 সপ্তাহ পরে রিভিউ করা হয়। এখন এই যে টি টিউবটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে হচ্ছে টি টিউবটা, এখানে কাটা হয়েছিল ওমন বাইলটা, কেটে স্টোন বের করা হয়েছে, বের করে এই টি এর মাথাটা এখানে ঢুকিয়ে আর এটা বাইর করে পেটের বাইরে নিয়ে আসছে। এই বিলিয়ারি ড্রেনেজটা রাখতে হবে। কেন রাখতে হবে আর এই টিউবটা কেন রাখতে হয়? কারণ যে জায়গায় কাটছেন ওই জায়গায় যদি আপনি টিউবের উপরে যদি সেলাই না দেন, খালি সেলাই দেন, টিউব না থাকতো, তাহলে কিন্তু সাথে সাথে চুপসায় যেত। এমনি কমন বাইল ডাক্টের উপরে কাটলে সেটা মানে স্পাজমের কারণে ও অটোমেটিক্যালি চিকন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময় বিলিয়ারি ড্রেনেজটাকে ফ্যাসিলিটেট করার জন্য এটা এদিকেও লুমেন এদিকেও লুমেন, এই দুদিক দিয়ে বের হয়ে আসবে, এদিক দিয়ে বের হয়, ফ্যাসিলিটেট করার জন্য টি টিউব দেওয়া হয়। এই টি টিউবের আবার ম্যানেজমেন্ট আছে, এটা কিন্তু আবার এমবিবিএস কেও ধরে, কেও ধরবে, আপনার কি বলে পোস্ট গ্রাজুয়েশন। এই যে দেখেন টি এর মাথা, লম্বা মাথা এটা, আর এটা একটা টি এর খাড়া মাথা, আর এই অংশটুকু আছে আর একটা মাথা। তাহলে এই যে এটা একটা কমন বাইল ডাক্ট কাটা আছে, পাথর বের করা আছে, ঢুকায় দেওয়া হচ্ছে। এটা থাকবে লিভারের দিকে আর এটা থাকবে হচ্ছে নিচের দিকে। এই যে দেখেন আপনার এই স্টোনটা বের করছে, স্টোনটা বের করে এই যে আপনার টি টিউবটা ঢুকাচ্ছে আর কি, সরি এই যে টি টিউবটা, টি টিউব না এটা অবশ্য, এটা আপনার ক্যাথেটার দিয়ে ফ্লাশ করছে হয়তো বা, টি টিউব ঢুকায় না। এই যে এই পেশেন্টের ওপেন কোলোডাকোলিথেটমি করা হয়েছে, যেটার কিনা একটা সাব হেপাটিক ড্রেন এটা, আর এই যে টি টিউবের সংযোগ এটা, এই যে বিলিয়ারি ড্রেনেজটা হয়েছে প্রতিদিন। তাহলে আমরা এই টিউবটা দেখতে হবে, বাইলটা আসতেছে কিনা দেখতে হবে, কত পরিমাণ 500 থেকে 800 ml আসছে কিনা। যদি এর কম আসে তাহলে তো বুঝতে হবে যে মনে হয় ওদিক দিয়ে বেশি চলে যাচ্ছে, অথবা পেটটা দেখতে হবে, পেট ফুলে কিনা, অথবা ড্রেনের সাইডটা দেখতে হবে যে আপনার লিক করছে কিনা, ব্লক আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। তো কয়দিন রাখবো আমরা সাধারণত? আমরা রাবার বা সাইলাস্টিক, রাবার যদি বা ল্যাটেক্স হয় তাহলে আমরা সাধারণত আপনার 7 থেকে 9 দিন রাখলেই কিন্তু হয়ে যায়। 7 থেকে 9 দিন বা 10ম 11তম দিনে আমরা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করি। কিভাবে করি দেখাচ্ছি। আর যদি সাইলাস্টিক হয় তাহলে হচ্ছে আপনার 30 দিন রাখলে, 30 থেকে 40 দিন রাখলে। তার মানে হলো এখানে বলে নিয়ে আমি আপনাদেরকে, এই যে টিউবটা কিন্তু একসময় কিন্তু বের করে ফেলতে হবে, এই টিউবটা একসময় বের করে ফেলতে হবে। বের করলে পরে এইখানে কিন্তু একটা টিউবের একটা ট্র্যাক তৈরি হয়, একটা ঝিল্লির মতন একটা ট্র্যাক তৈরি হয়। এই ট্র্যাকের বিরুদ্ধে এটা কিন্তু বেড়ে চলে আসে, তাহলে এই ট্র্যাকটা থাকে, বের করার পরে থাকে, এটা আস্তে আস্তে চুপসায় যায়, এটা ব্লক হয়ে যায় ট্র্যাকটা, আর তখন এই পথটা এস্টাবলিশ হয়ে যায়। সো আমরা টি টিউবের ম্যানেজমেন্ট দেখেন, এটা বলছি পজিশন মেনটেন করতে হবে, পারসিস্টিং দিয়ে ভালো করে ধরে রাখতে হবে না, যেদিন আপনি দিচ্ছেন তারপরের দিনে ছুটে চলে আসলো, লাভ হবে না কিছু। ফাংশনিং কিনা দেখতে হবে, ডেইলি আউটপুট দেখতে হবে, কালার দেখতে হবে, টিউব ব্লক দেখতে হবে, অ্যাসোসিয়েটেড সাবহেপাটিক ড্রেন দেখতে হবে, ডেইলি কোন লিক হচ্ছে কিনা দেখতে হবে। ল্যাটেক্স রাবার টিউব হলে পরে সাধারণত 10ম 11তম দিনে টি টিউব কোলাঞ্জিওগ্রাম করি। টি টিউব কোলাঞ্জিওগ্রাম কিভাবে করে দেখেন দেখাচ্ছি। এটা মনে করেন একটা টি টিউব, আর এটা হলো আপনার টি টিউবের মাথাটা, এটা মাথা, যদিও এটা আসলে ট্রান্সসিস্টিক ক্যাথেটার, এটা আসলে ট্রান্সসিস্টিক ক্যাথেটার না, ট্রান্সসিস্টিক ক্যাথেটার। তো যাই হোক, ওই যে আপনার ট্রান্সসিস্টিক কুশিয়ারি ক্যাথেটার দিয়ে করা হয়েছিল, এটা টি টিউব না। তো যদি টি টিউবই হয় তাহলে এদিক দিয়ে যদি ডাই পাস করেন, তাহলে এই যে ডাই দিয়ে দেখা হবে যে আপনি কোনো পাথর ফেলে এসেছেন কিনা, তাহলে এই পাথর ফেলে আসলে পরে এখানে ফিলিং রিপিট হিসেবে দেখা যাবে, পাথর ফেলে আসলে পরে। তো এই ডাক্টাল ক্লিয়ারেন্সটা দেখা হয়, যদি নিচে কোনো পাথর না থাকে তার মানে যে এটা ওকে ফাইন আছে, অথবা নিচে যদি কোনো ন্যারোইং না থাকে তার মানে বাইল সম্পূর্ণ চলে যাচ্ছে। এটা হচ্ছে টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এই জন্য করি আমরা যে ডাক্টাল
ক্লিয়ারেন্স এস্টাবলিশড হলো কিনা, মানে কোনো মিস্ট স্টোন বা রেসিডুয়াল স্টোন আছে কিনা, অথবা কোনো ন্যারোইং বা স্ট্রাকচারিং আছে কিনা। সো কমপ্লিকেশনস অফ দ্য ইআরসিপি, ইআরসিপি তো বলেছি আমি, আর ওপেন সার্জারি কমপ্লিকেশন আলাদা করে জানবেন আপনারা, অত ডিটেলস যাওয়া সম্ভব না আসলে। সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস, অ্যাম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, নিচের দিকে কোলাঞ্জিও কার্সিনোমা, চিকিৎসা কিন্তু একটাই চিকিৎসা, এটা অপারেবল না ইনঅপারেবল। যদি অপারেবল হয় তাহলে কোন 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 ক্ষেত্রে, যে ফার্স্ট, আচ্ছা ঠিক আছে, অপারেবল। অপারেবল কিভাবে? আমরা ওই যে সিটি স্ক্যান করলাম, স্টেজিং ইনভেস্টিগেশন করলাম, এগুলো করে আমরা অপারেবিলিটি, বইয়ে আছে যে হোয়াট আর দ্য সায়েন্স অফ ইনঅপারেবিলিটি। প্রথমে দেখা গেল যে বোন মেটাস্টেসিস হয়েছে, প্রথমে দেখা গেল যে অ্যাসাইটিস হয়েছে, আপনি কি এটা অপারেবল? অপারেবল না। সো অপারেবল যদি হয় তাহলে আমরা সার্জারি করব। এই সবগুলোর ক্ষেত্রে একই। কি সার্জারি বলছি আমি। আর হাউ উইল ইউ প্রসিড টু অ্যাসেস দ্য অপারেবিলিটি, আমি কিন্তু বলেছি যে ক্লিনিক্যালি দেখা যায়, ইনভেস্টিগেশন করে দেখা যায়, অপারেটিভও দেখা যায়। ক্লিনিক্যালি দেখলাম আমরা ওই যে বোন পেইন, তারপর হচ্ছে লিভার বড়, লিভার নোডিউল আছে, অ্যাসাইটিস আছে। ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু আমরা সিটি স্ক্যান, অ্যাঞ্জিওগ্রাম, ইভেন ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু জানতে পারি। আর পারাপারেটিভ হাত দিয়ে দেখে বুঝতে পারি যে কার কোন ভেনের সাথে লেগে আছে কিনা বা ইত্যাদি। প্রসেস কিন্তু একটাই, হুইপলস প্রসিডিউর, যেটা হলো প্যানকিটিকো ডিওডেনেক্টমি। প্যানকিটিকো ডিওডেনেক্টমি আমরা কতটুকু কাটি অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে, ছেলেটার বেসিক দেখি। আর আরেকটা আছে পিপিপি, পাইলোরাস প্রিজার্ভিং প্যানকিটিকো ডিওডেনেক্টমি। এই প্যানকিটিকো ডিওডেনেক্টমিতে পাইলোরাস প্রিজার্ভ করা হতো না, স্টমাকের অর্ধেক কাটা হতো, মানে ফান্ডাস বরাবর কাছাকাছি বডিতে কাটা হতো। আর এখানে পাইলোরাসের কাছে কাটা হয়, অ্যাজ ইফ যে পাইলোরাস যদি বেঁচে থাকে, পাইলোরাসের যে স্প্রিংটার মেকানিজম সেটা দিয়ে মোর ফিজিওলজিক্যাল হয় আর কি। ওকে, তাহলে প্যানকিটিকো ডিওডেনেক্টমি আর হচ্ছে এই দুটো অপারেশন হচ্ছে ওই তিনটা কজের জন্য। আর ইনঅপারেবল যদি হয় তাহলে কিন্তু আপনাকে ওই যে কেমোথেরাপি দিতে হবে, এখানে জ্যামিসিটাবিন অথবা সিসপ্লাটিন বেসড এই হচ্ছে ভালো কাজ করে প্যানকিটিক হেপাটোবিলিয়ারি প্যানকিটিক ম্যালিগনেন্সিতে, জ্যামিসিটাবিন, ক্যাপসিটাবিন আর সিসপ্লাটিন। আচ্ছা, যদি অন্যভাবে ফিট আদারওয়াইজ থাকে, আমি গ্রোথ কাটবো না, আমি ওই যে দেখেন বিলিয়ারি ডিকম্প্রেশনের জন্য আমরা যে ইআরসিপি করেছিলাম, অথবা আপনার হচ্ছে ডিওডেনাম বন্ধ হয়ে গেছে প্যানক্রিয়াটিক গ্রোথ হয়ে, সেক্ষেত্রে কিন্তু একটু বাইপাস করে দিতে হবে। কি ওই যে বিলিয়ারি ডিকম্প্রেশনের জন্য আপনি কোলোডোকো জেজুনোস্টমি করলেন আর গ্যাস্ট্রো জেজুনোস্টমি করলেন, হচ্ছে রো অ্যান্ড ওয়াই গুড, বাট আমি দেখাচ্ছি। আর বিলিয়ারি স্ট্যান্টিং করা যেতে পারে যদি কম সময় হয়, বিলিয়ারি স্ট্যান্টিং অথবা ডিওডেনাল স্ট্যান্টিং করা যায়। এটা হচ্ছে মিনিমাম প্যালিয়েটিভ। এটা বোঝাটা এমবিবিএস এর জন্য খুব কঠিন, আমি বলবো না, বাট পোস্ট গ্রাজুয়েট যারা তারা তো ছবি দেখলেই বুঝতে পারবেন, বাই দিস টাইম পড়েছেন। এই যে দেখেন, এটা মাখন লাল একটা মাখন লাল খুব সুন্দর আছে। স্টমাকের দেখেন লোয়ার হাফ কাটা হচ্ছে, এই ডিওডেনাম, জেজুনাম এই সহ এই মোটামুটি যে প্রক্সিমাম জেজুনামের 10-15 সেন্টিমিটার কেটে ফেলা হয়। তাহলে রইল বাকি কি? এই যে স্টমাকের অর্ধেক রইল, প্রক্সিমাল স্টমাকের অর্ধেক রইল। তারপর হচ্ছে প্যানকিজের এই যে অর্ধেক কাটা হয়েছে, আর হলো হচ্ছে এটা হচ্ছে আপনার যে প্যানকিজের এই যে গ্রোথটা, এই গ্রোথ কাটা হয়েছে। আর এটা হলো হচ্ছে আপনার লোয়ার সিবিডি, এগুলো সব কাটা হয়ে গেছে। আর বাকি থাকলো কি? এই যে দেখেন, এখানে থাকলো আপার সিবিডি, এখানে থাকলো প্যানকিজের কাটা, এখানে থাকলো প্রক্সিমাল স্টমাক। আর এটা হলো আপনার এটা হলো আপনার জেজুনামটা, যেখানে কাটা হয়েছে জেজুনামটা। তাহলে এই জেজুনামটাকে আপনাকে এই তিনটা জায়গার সাথে, বাইল ডাক্টের সাথে, প্যানকিটিক ডাক্টের সাথে এবং এটি জায়গার সাথে লাগাতে হবে। এটাই হলো ইকুয়াল। প্যানকিটিকের সাথে লাগাচ্ছে, তাহলে প্যানকিটিকো জেজুনোস্টমি, এটা হচ্ছে কোলেডোকো জেজুনোস্টমি বা হেপাটিকো জেজুনোস্টমি। আবার ঘুরায় নিয়ে আসে এখানে গ্যাস্ট্রো জেজুনোস্টমি। তাহলে সবগুলো খাবার দাবারই বাইল টাইলই কিন্তু প্যানকিটিক জুসও আসলে সবই আসে। দিস ইজ দ্য হুইপল প্রসিডিউর। আপনারা আপাতত এটি বুঝেন, দ্যাটস ইনাফ আই থিঙ্ক। আর অন্যগুলো বোঝাতে যাব না।
আর কমপ্লিকেশনস অফ গ্রুপের প্রসিডিউর আপনারা আলাদা করে পড়বেন, পারাপার্টি পোস্টাপার্টি, মানে কমন ফর অল অপারেশনস যেগুলো হয়। তো আমার মনে হয় যে লম্বা লেকচার হয়ে গেল, বাট আমার মনে হয় যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি ফ্রম দিস লেকচার। কিছু আছে অতিরিক্ত মিনিজি সিনড্রোম আছে, এটা আমি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমি দেখালাম না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কোশ্চিন যদি থাকে তাহলে আপনারা বক্সে কোশ্চিন ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।